আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। মানুষ মানুষেরই জন্য। কবি বলেছেন, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। পৃথিবী এমনই একটি জায়গা, এমনই একটি গ্রহ আমরা জানতে পেরেছি, যেটা আসলে মানুষ বসবাসের অন্যতম একটা উপযোগী জায়গা। সৃষ্টিকর্তা কিন্তু এই মহাবিশ্ব জগৎ, ইউনিভার্স, কসমস অনেক সুন্দর করে সৃষ্টি করেছেন এবং মানুষকে পৃথিবীতেই পাঠিয়েছেন। কেন? পৃথিবীতে মানুষের বসবাসের উপযোগী একটা পরিবেশ রয়েছে এবং মানুষকে সৃষ্টিকর্তা অনেক শখ করে আশরাফুল মাখলুকাত বানিয়ে পাঠিয়েছেন। বেশ কিছু জ্ঞান এবং বেশ কিছু স্পেশাল কোয়ালিটি, স্পেশাল সফটওয়্যার, সেন্সর, প্রসেসর সবকিছু দিয়ে মানুষকে পাঠিয়েছেন। কিন্তু এই মানুষ পৃথিবীতে আসার পরে খুবই নিরীহ অবস্থায়, অন্যান্য প্রাণীর থেকেও নিরীহ অবস্থায় পৃথিবীতে আসেন এবং কিছু কিছু গুণের ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে, দেখার ক্ষেত্রে মানুষকে অন্যান্য প্রাণীর থেকেও কম ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু মানুষকে একটা বিশেষ গুণ দেওয়া হয়েছে, যেটাকে হলো তাদের ইমাজিনেশন, তাদের বিবেক, তাদের স্পেশালাইজ অটোমেশন, তাদের ব্রেন দেওয়া হয়েছে, যে ব্রেনটাকে ডেভেলপ করে নিতে হবে। এবং এই ব্রেনটা ডেভেলপ হবে যে জায়গায়, এই পৃথিবীর ক্ষুদ্রতম ইউনিট পরিবার, এবং সেই পরিবারে যারা বা যিনারা এই কাজটাই লিডারশিপ বা নেতৃত্বের ভূমিকা পালন করবেন, তারা হলেন বাবা মা। তো একটা মানুষের ব্রেন কিভাবে বিকশিত হবে, একটা মানুষের এই সুন্দর প্রসেসরকে কিভাবে সুপার কম্পিউটার, সুপার সুপার প্রসেসরের মাধ্যমে ব্যবহৃত হবে, তা নিতান্তই অনেকটাই নির্ভর করছে বাবা মার কৌশলের উপরে। এবং এই বাবা মা আমরা আসলে কি সঠিক কাজ করতে পারছি? আমরা কি সেই প্রসেসরকে সঠিক ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে পারছি? আমরা কি কোনো মিস্টেক করছি? এই বিষয়গুলো নিয়ে প্রতিদিন আমি জাকির আপনাদের সাথে বোকা বাবার মাই ফাদার মাই হিরো শিরোনামের আড্ডা দিয়ে থাকি। সেই নিয়মে আজকেও আপনাদের সাথে হাজির হয়েছি। আজকেও আমরা আড্ডা দিব মানুষের, আমাদের জীবনের গল্প নিয়ে। আমরা কথা বলবো পরিবারগুলোর সম্পর্ক আরো কি করে সুন্দর করা যায়, যে প্রত্যাশা নিয়ে আমাদের এই আড্ডা। প্রতিটা পরিবার হোক স্বর্গ, প্রতিটা সম্পর্ক হোক স্বর্গীয়। কি করে এই সম্পর্কগুলোকে স্বর্গীয় করা যায়, কোথায় কোথায় আমাদের উন্নতি করার সুযোগ আছে, কোথায় কোথায় আমরা বোকামি করছি, সেই গল্পগুলো আমরা শুনবো। আমাদের সাথে আজকে দুজন ভালো মনের মানুষ যুক্ত আছেন। আমরা তাদের জীবনের অভিজ্ঞতা, তাদের যে ব্রেনের প্রসেসরের যে সফটওয়্যার, সেই অনুসারে তাদের যে চিন্তা, তাদের যে ইমাজিনেশন, তাদের যে এক্সপেকটেশন, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। যারা আমাদের সাথে এখনই যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রশ্ন, মতামত আমাদের আলোচনাটাকে প্রাণবন্ত করবে, এগিয়ে নিয়ে যাবে। তো আপনারা প্রশ্ন করতে থাকবেন, মতামত দেবেন। আপনার প্রশ্নের মাধ্যমেই আমরা এগিয়ে যাব। চলুন আমরা পরিচিত হই। আজকের অতিথি আমাদের সাথে আছেন ইন্তাজ আলী ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্তাজ ভাই, চমৎকার সময় দেওয়ার জন্য। আপনাকে আমাদের সঙ্গে অনেকবার সময় দিচ্ছেন এবং আপনার মূল্যবান সময় থেকে আমাদের এই পেজের জন্য যে সময় দিচ্ছেন, আমরা এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ। অবশ্যই আপনার জীবনের যে আলো আছে, অনেক বেশি আলো আছে, সেই আলো আমরা একদিনে নিয়ে আসলে আলোকিত হতে পারবো না। সো বারবার আপনার আলোতে আমরা আলোকিত হতে চাই। সেই কারণে আপনাকে ধন্যবাদ, আপনি আজকেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমাদের সাথে আরো একজন খুবই উদীয়মান তরুণ একজন যুক্ত আছেন, যিনি তরুণদেরকে প্রতিনিধিত্ব করছেন। আমাদের সাথে আছেন মাহজুদা ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আমাকে দ্বিতীয়বারের মতো কথা বলার সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্তেজ আলী ভাই এবং মাহজুদা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলি যেটা হলো পরিবারের সম্পর্ক উন্নয়ন নিয়ে। পরিবারগুলো যেন কি করে আরো বেটার হয়, স্বর্গীয় হয়। বাবা মা কি করে যেন আরো সুন্দর করে সন্তানকে মানুষ করতে পারে, সন্তানের সাথে বাবা মার সম্পর্কগুলো কি করে আরো সহনশীল এবং সৌন্দর্য বর্ধিত হতে পারে, স্বর্গীয় হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে প্রতিদিন আমরা কথা বলি। তো আমি প্রথমে যেতে চাই মাহজুজার কাছে। মাহাজুজা, আপনার এই যে সুন্দর একটা পরিবার, আমি যতটুকু জানি আপনার পরিবার, আপনি অনেক সুন্দর একটা পরিবারের ভিতরে আছেন। বাট আপনার চারপাশে অনেক অসঙ্গতি আপনার চোখে পড়ে যায়। আপনি অনেক অসঙ্গতি দেখে থাকেন একজন তরুণ হিসাবে, একজন উদীয়মান আগামী পৃথিবীর নেতা হিসেবে। তো প্রথমে আমি আপনার কাছে জানতে চাই যে আপনার দৃষ্টিভঙ্গিতে, আপনার প্রসেসের, আপনার আন্ডারস্ট্যান্ডিং এ পরিবারগুলোতে কি ধরনের অসঙ্গতি আপনি দেখছেন, যেখানে বাবা মার সম্পর্কগুলো সুন্দর হতো বাট কারণে সম্পর্কগুলো সুন্দর হচ্ছে না। এখন সেটা বাবাদের মিস্টেক হতে পারে, সন্তানের মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আপনি যদি একটু বিষয়টা আলোকপাত করেন আপনার বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে, পরিবারগুলো আসলে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারে? ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বর্তমানে পরিবারগুলোতে আমার দেখা মতে, আমার অভিজ্ঞতার খাতিরে আমি বলতে চাই যে আমার পরিবার
আশেপাশের পরিবারগুলোতে বাবা মাদের এমন একটা মন মানসিকতা থাকে যে আমার সন্তান এখনো ছোট আছে, কিংবা আমার সন্তানের মানসিকতা এখনো বিকাশ হয়নি, বা বিভিন্ন এমন একটা মানসিকতা বাবা মার মধ্যে থাকে যে তারা ফ্রি ভাবে তার সন্তানদের সাথে কথা বলতে চায় না, বা তার সন্তানের কোনো সমস্যা আছে কিনা সেটা জানতে চায় না, শুধু শাসন করতে চায়। কিন্তু আর সন্তানদের মধ্যেও এমন একটা মনোভাব থাকে যে এখনকার সন্তানদের মধ্যে পার্সোনালিটি একটা ভাব থাকে। তারা নিজেকে মনে করে আলাদা একটা মানুষ, আমার আলাদা পার্সোনালিটি আছে, আমি সব কথা কেন বাবা মার সাথে শেয়ার করব। এজন্য বাবা মা এবং সন্তানের মধ্যে আলাদা একটা বোঝাপড়া তৈরি হয় না। এই বোঝাপড়া তৈরি না হওয়ার কারণে পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেটা যেটা মা বাবার জন্য ক্ষতিকর এবং সন্তানের জন্য ক্ষতিকর। এবং সন্তানেরা না জেনে বাবা মার সাথে শেয়ার না করে অনেক সময় অনেক বড় ধরনের ভুল করে থাকে, যার জন্য অনেক বড় ধরনের ক্ষতি হয়, এবং বাবা মাও পরে আফসোস করে, কিন্তু নিজেদের ভুলটা শুধরানোর চেষ্টা করে না। এ যে কোনো ধরনের ভুল করলে শাসনের উপর দিয়ে তাদের শুধরাবার চেষ্টা করে, কিন্তু ঠান্ডা মাথায় তাদের সাথে ভালোভাবে সুন্দরভাবে কথা বলে তাদের সমস্যাটা জানার, এবং সেটা সঠিকভাবে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে এবং তার সন্তানের ভবিষ্যৎ যাতে ভালো হয় এদিক বিবেচনা করে যে একটা সিদ্ধান্ত নেওয়া, এই জিনিসটা আমি অনেক ক্ষেত্রে দেখি নেয় না। মানে ঘরবন্দি করে রাখে, পড়াশোনা বন্ধ রাখে, এমন। সেক্ষেত্রে মানসিকতা যদি চেঞ্জ করতে পারে বাবা মারা, সন্তানেরাও যদি তার বাবা মার সাথে একটা ফ্রি মাইন্ড ফ্রেন্ডশিপ তৈরি করতে পারে, সেক্ষেত্রে এই সমস্যাগুলো দূর হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ মাহরুজা, চমৎকার আলোকপাত করেছেন। একই প্রশ্ন যদি আপনি ইমতাজ আলী ভাইয়ের কাছে যেতে চাই, যে বাবা মা তো সন্তানকে অনেক ভালোবাসে ইমতাজ আলী ভাই, তো বাবা মা কি আসলে ইগোইস্টিক হয়ে যায়, যে যে কারণে সন্তানের সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে চায় না? যে কথা মাহরুজা বলছিলেন যে বাবা বাবার জায়গায় থাকে, বাবা এগিয়ে আসে না, সন্তান সন্তানের জায়গায় আলাদা হয়ে যায়, সেখানে আসলে বাবা মার কোনো মিস্টেক থাকে কিনা, বাবা মা কি বোকামি করে কিনা, অথবা সন্তান এবং বাবা মার সম্পর্কের গ্যাপের আপনার অভিজ্ঞতায় মানে মূল কারণটা কোথায় হতে পারে বলে আপনি মনে করেন ইমতাজ ভাই? ধন্যবাদ ভাইয়া, একটা সময় উপযোগী সুন্দর একটা প্রশ্ন আলোকপাত করার জন্য। আহ, এটা হচ্ছে পারিবারিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে বাবার সবচাইতে ভূমিকা বেশি, কারণ একজন হচ্ছে বাবাই পরিবারের কর্তৃত্ব দিয়ে থাকে। সেক্ষেত্রে বাবাকে কিছু যদি এক্সট্রা গুণাবলী অর্জন না করে বা এ বিষয়ে কেয়ারটেকার না নেয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার আন্ডারস্ট্যান্ডিং, সন্তানের ভুল বোঝাবুঝি এবং হচ্ছে এখানে মায়েরও ভূমিকা থাকে। এই তিনটা মিলে তিনজনের সমন্বয় ছাড়া কখনোই একটা ফ্যামিলিতে সুখ শান্তি বা এরকম একটা অশান্তি বিরাজ করবে। যেমন বাবাদের ক্ষেত্রে হচ্ছে সন্তানকে বুঝতে হবে, তার সন্তানের চাহিদা বুঝতে হবে। এছাড়া দেখা যাচ্ছে কি এক্সট্রা সময় দিতে হবে, কি করলে ভালো হয় সেসব বিষয় নিয়ে পরিবারের সবার সঙ্গে একটা আলোকপাত করার প্রয়োজন আছে। অনুরূপভাবে সন্তানের ক্ষেত্রেও ঠিক সেই রকম, যে তিনি কি বলতে চাচ্ছে বা তিনি কি বোঝাতে চাচ্ছে এটা বাবাকে বুঝতে হবে, মাকে বুঝতে হবে, আদার্স ভাই থাকলে সবার সঙ্গে একটা আলোচনার মাধ্যমে একটা পরিবারকে হচ্ছে সুখী সমৃদ্ধ ভাবে গড়ে তোলা সম্ভব। এককভাবে এটা কখনোই সম্ভব নয়। এছাড়াও দেখা যাচ্ছে মাদের ক্ষেত্রেও আলাদা ভূমিকা আছে, কারণ তিনি তো সবসময় হচ্ছে সবসময় একটা পরিবারের মধ্যেই থাকেন। দেখা যাচ্ছে পিতা এবং সন্তান যদি পরিবারে সময় নাও দেয় এবং তিনি কিন্তু অল টাইম সবসময় পরিবারে থাকে, সেক্ষেত্রে একটা তিনজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং করার ক্ষেত্রে মায়ের ভূমিকা হচ্ছে অপরিসীম। কারণ একজন মাই পারেন হচ্ছে বাবাকে বোঝাতে যে না এই বিষয় যে পরিবারে এই সমস্যাগুলো হচ্ছে, এগুলা নিয়ে একটু কথা বললে বা আলোকপাত করলে সবচাইতে বেটার হবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে তিনজনেরই ঐকমত্যের ভিত্তিতেই একটা পরিবারের সুষ্ঠু এবং সুন্দর সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসবে ফ্যামিলিতে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ইমতাজ আলী ভাই। তাহলে আমাদের এই সকলে মিলে যেহেতু আমরা একটা পরিবার করি, আমাদের একটা স্বপ্নের নীড় আমরা তৈরি করি, আমরা অনেক স্বপ্ন দেখে ভালোবাসার একটা সুন্দর একটা নীড় তৈরি করি, তো আমরা একে অপরকে আন্ডারস্ট্যান্ড করতে পারি না। এইখানে আসলে মানে বড় বাধা হিসেবে কি দাঁড়ায়? সামাজিক স্ট্যাটাস বা আত্মমর্যাদা, ইগো,
পার্সোনালিটি নাকি সমস্যাটা কোথায়? আমরা তো চাইলেই কিন্তু আমরা বাবা মার সঙ্গে কথা বলতে পারে, মা বাবার সঙ্গে কথা বলতে পারে, বা ছেলের সাথে কথা বলতে পারে। আমাদের এখানে বাবা মাদের হ্যালো, ভিতরে কোনো এছাড়াও ইগো দেখা কাজ করে। যাচ্ছে ভাইয়া, হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাইয়া, ধন্যবাদ। এছাড়াও দেখা যাচ্ছে বাবাদের সবসময় হচ্ছে একটা পরিবারের, যেহেতু আধুনিক গ্রাম পর্যায়ের পরিবার হচ্ছে পিতৃপ্রধান পরিবার, এর জন্য সংসারের সব বিষয়টাকে একটা বাবাকে হচ্ছে মেনটেনেন্স করতে হয়। সেক্ষেত্রে বাবাকে হচ্ছে সবার মতামত শুনতে হবে এবং কোনটা করলে বেটার হয়, এবং কোন সিদ্ধান্ত সবচাইতে সকলের জন্য মঙ্গল হবে, দেখা যাচ্ছে সন্তানের যে মতামত সেটাকে প্রায়োরিটি সবাই যারা আছে তাদের বিষয়টাকেও দেখতে হবে। যে এরকম ভাবে পরিবারের সকলের ঐকমত্যের ভিত্তিতেই যদি একটা সঠিক এবং সুষ্ঠু পরিকল্পনা, তবে সে পরিবারে অবশ্যই সুখী এবং সমৃদ্ধভাবে গড়ে তুলবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো ভাই। চমৎকার। ইমতিয়াজ ভাই, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি আপনার এই উত্তরটা নিয়েছি, এবং থ্যাংক ইউ। আমরা যারা অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সাথে আছেন, দেশের বাইরে থেকে আছেন আমাদের সাথে, নাজমুল হাসান, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আছেন মনি ভাই, থ্যাংক ইউ মনি ভাই, চমৎকার আপনার সহযোগিতা, এবং আমাদেরকে অনেকে মেনশন করেছেন বোকা বাবা থেকে, থ্যাংক ইউ। আমাদের সাথে আছেন আয়ান খান, আগুন, থ্যাংক ইউ আগুন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে রাখবেন। আমাদের সাথে আছেন মিরাজুল ইসলাম, অভিনন্দন মাহমুদুল ইসলামকে, থ্যাংক ইউ মিরাজুল ইসলাম। আমাদের আগুন মিরাজকে অভিনন্দন জানিয়েছেন, থ্যাংক ইউ আগুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মতামত থাকে, আমরা অবশ্যই আপনাদের প্রশ্নগুলো শেষের দিকে আলোচনা করবো এবং আলোকপাত করব। আমি আসতে চাই মাহাজুজার কাছে। মাহাজুজা, আমি আপনাকে মনে করছি যে আপনি আমাদের তরুণদের প্রতিনিধিত্ব করছেন। তো আপনি যদি সন্তানের পক্ষে যদি আমাকে একটু বলেন যে সন্তান তো আসলে সবসময় বাবা মার ভালোবাসা পেতে চায়। সন্তান তো কোনো সময় চায় না যে বাবা মার থেকে দূরে চলে যেতে। কিন্তু কি কি কারণে আসলে সন্তান বাবা মা থেকে আস্তে আস্তে দূরে চলে যায় বলে আপনি মনে করেন? কারণগুলো কি হয়? বাবা মার কি কোনো আসলেই গাফিলতি থাকে, নাকি পরিবারের অন্য বাইরের কোনো ইনফ্লুয়েন্স থাকে? পরিবার থেকেও বাইরে থার্ড পার্টি কেউ ইনফ্লুয়েন্স করে কিনা? আপনি যদি আরেকটু গভীরভাবে বিষয়টা আমাদেরকে একটু আলোকপাত করেন। জি, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই আমার নিজের কথা বলি। আমার মা, আমি যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করি, তখন থেকে আমার মা অসুস্থ ছিলেন। এজন্য উম বাড়ির কাজগুলো আমাদের তখন থেকে শেখা। বাড়ির কাজগুলো টুকটাক তখনই করতাম, রান্না-বান্না থেকে শুরু করে। আর যখন আমি ক্লাস 8 এ পড়ি, তখন আমার মা একসাথে ২ টা অপারেশন হয় এবং প্রচন্ড পরিমাণে অসুস্থ ছিলেন। অনেকদিন আমার গ্রামের বাড়িতে থাকার প্রয়োজন হয়। এজন্য পড়াশোনায় অনেক ক্ষতি হয়। আর আমার বাবা, আমার বড় বোন যেহেতু 8 এ ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছিল, যে আমার বাবারও একটা ইচ্ছা ছিল যে আমার মেজো মেয়ে, কারণ আমার বাবা আমাকেও অনেক ভালোবাসেন। সেক্ষেত্রে তিনিও চেয়েছিলেন যে আমি ক্লাস 5 এ A+ পাইছিলাম, কিন্তু আ গো বৃত্তি পেয়েছিলাম না। এজন্য আমার বাবার একটা ইচ্ছা ছিল আমি যাতে ক্লাস 8 এ ট্যালেন্ট পুল বৃত্তি পাই। কিন্তু আমরা যত সম্ভব চেষ্টা করছি। কিন্তু আমার মায়ের যে অসুস্থতার কারণে আমি অনেকদিন পড়াশোনা করতে পারি নাই। অনেকদিন হসপিটালে ছিলাম, গ্রামের বাড়িতে ছিলাম। এজন্য আমার রেজাল্ট খারাপ আসে। মানে আমি সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিলাম। কিন্তু আমার মধ্যে একটা মানসিকতা ছিল যে আমি ট্যালেন্ট ফুল বৃত্তি পেতে হবে। আমার ভালো রেজাল্ট করতে হবে। এটা আমার মানে টার্গেট ছিল না। আমার টার্গেট ছিল আমার বাবার ইচ্ছা পূরণ করার। কিন্তু যখন আমি ইচ্ছাটা পূরণ করতে পারি না, সবাই আমাকে, যখন আমি বৃত্তি পেলাম, সবাই আমাকে অনেক অভিনন্দন জানালো, মিষ্টি খাওয়ালো। কিন্তু আমার মনটা ভালো ছিল না যে আমি আমার বাবার ইচ্ছা পূরণ করতে পারি নাই। এ ধরনের একটা মানসিকতা থাকে যে অনেক সময় সন্তানরা তার বাবার এরকম মানে পড়াশোনা ভালো করার, যে মানে একটা ভালো রেজাল্টের ইচ্ছা যদি পূরণ করতে না পারে, বা যেকোনো ভালো একটা কাজ করতে চায়, বা সন্তান বড় একটা কলেজে চান্স পাওয়ার একটা স্বপ্ন থাকে বাবা-মার। কিন্তু সন্তান যদি সেখানে চান্স না পায় বা ভালো রেজাল্ট না করে, কিছু সন্তানের আবার এমন মানসিকতা তৈরি হয় যে আমি পারলাম না, আমার বাবার ইচ্ছা পূরণ করতে পারলাম না, পরিবারের ইচ্ছা পূরণ করতে পারলাম না, আমাকে দিয়ে কিছু হবে না। এক্ষেত্রে এমন হয় যে সন্তানেরা ভেঙে পড়ে, ভরসা হারিয়ে ফেলে, নিজের স্বপ্নকে ভুলে যায়, নিজেকে অসহায় মনে করে।
নিজের ইচ্ছাটাকে ছেড়ে যায়, নিজের আবার বারবার যে চেষ্টা করে একটা বড় পর্যায়ে যাওয়ার এবং স্বপ্নটাকে পরবর্তী সময়ে বাস্তব রূপ দেওয়ার, এই জিনিসটা করতে চায় না। আর বর্তমানে সন্তানদের মধ্যে আরেকটা মানসিকতা হচ্ছে, আপনাকে প্রথমেই বললাম যে পার্সোনালিটি একটা মনোভাব চলে আসছে। আর এখানে একটা আলাদা সঙ্গ দোষও থাকে, যে অনেক সময় এমন হয় যে ক্লাসমেট বা বন্ধু বান্ধবের সাথে মিশতে মিশতে এমন হয় যে বাবা মাকে টাইম দেওয়ার সময় নেই। গেম খেলা, ফেসবুকিং, অন্যের সাথে কথা বলার টাইম আছে, কিন্তু বাবা মাকে একটু সময় দেওয়া কিংবা বাবা মার সাথে একটু খেলাধুলা করা, এগুলোর টাইম নেই তাদের কাছে। আর আমার মতে বন্ধু বান্ধব কিংবা যে কোনো মানুষের অন্য আদার পার্সনের তুলনায় নিজের পরিবারকে টাইম দিলেই এটা বেটার একটা সময় কাটাতে পারবে এবং পরবর্তী সময় এটা কোনো লস যাবে না। আর আর আরেকটা কথা যে সন্তানরা যে দুর্বল মনোভাবের একটা মানে অবস্থায় থাকে, যে তাকে দিয়ে কিছু হবে না, কিংবা সে যদি একবার পরীক্ষায় খারাপ করে এমন ভাবে যে আমি তো খারাপ স্টুডেন্ট, আমি কখনো পারবো না। তো আমার দেখা মতে অনেক স্টুডেন্ট আছে যারা শেষ সারির দিকে, মানে রাস্তে, স্যারেরা চিনে না ঠিক মতো স্কুলে আসে না, বা রোজ স্কুলে আসে কিন্তু টিচারেরা চিনে না, পড়াশোনা করে না, কিন্তু তারাও একসময় চেষ্টা করে বোর্ড স্টার্ন করে কিংবা এক রোল দুই রোলের থেকে বড় পর্যায়ে যায়। এটা শুধুমাত্র চেষ্টার দ্বারাই হয়। কিন্তু বর্তমান যুগে এমন যে একটুতেই হাল ছেড়ে দিয়ে তারা গেম, ফেসবুকিং এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আর পড়াশোনার পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে দেশপ্রেম আর দেশের প্রতি ভালোবাসা কিংবা শ্রদ্ধা। এখন বর্তমানে আমার জেনারেশন, আমার আশেপাশে আমার বন্ধু বান্ধবদের দেখছি, তাদের মধ্যে এই জিনিসটা খুবই কম। এমনকি তারা এমন হয় যে জাতীয় সঙ্গীতের সময় তারা দাঁড়ায় না, এদিকে গল্প করে, কিংবা হচ্ছে যে কোনো জাতীয় প্রোগ্রামে তার স্কুল ড্রেস পরে, একটা আলাদা মানে অসম্মানের একটা বিষয়, একটা মনোভাব তৈরি হয়। আমার মতে এই জিনিসটা যদি আহ, পরিবার, শিক্ষক এবং আহ মানে আমাদের নতুন নতুন প্রজন্মরা যদি চেষ্টা করে তাদের মানসিকতা চেঞ্জ করার, একটা দেশের জন্য একটা সুনাগরিক হিসেবে গড়ে তোলার বা নিজেকে গড়ে তোলার, তাহলে এই মানে ভবিষ্যতে দেশটা উন্নত দেশ, আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠবে। চমৎকার। আমি ইমতিয়াজ ভাইয়ের কাছে ঠিক এই মাহজুজার কথাগুলো ধরে একটু জানতে চাই। দারুণ কিছু কথা বলেছেন মাহজুজা। একটা সন্তানের ভিতরে দেশের প্রতি যে একটা ভালোবাসা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ। একটা সন্তানের ভিতরে যে ভালো মানুষ হওয়ার যে একটা বাসনা, জীবনে সফল হওয়ার যে বাসনা, ব্যর্থ হলে ঘুরে দাঁড়ানোর জন্য যে ডিজায়ার বা ইচ্ছা, উইলিং পাওয়ার, এটা তো আসলে বাবা মাকেই তার ভিতরে এই বোধটা তৈরি করতে হবে। খুবই একটা ভয়ানক কথা আজকে মাহজুজা বললেন যে ওনাদের প্রজন্ম বা ওনার চারপাশের অনেকের ভিতরে এই জিনিসটা উনি দেখছে না। তো এটাকে আমি খুবই ভয়ানক একটা শব্দ বলে আমি মনে করছি। তো ইমতিয়াজ আলী ভাই, আমাদের বাবা মা আমরা কেন ব্যর্থ হচ্ছি সন্তানের ভিতরে ওই মেসেজটা পৌঁছাইতে, যে আমার জাতীয় সঙ্গীতের গুরুত্বটা কতটুকু, আমার দেশের প্রতি ভালোবাসার গুরুত্বটা কতটুকু, আমার নিজের জীবনের প্রতি ভালোবাসাটা কতটুকু, একবার ফেইলিয়ার হলে আবার ঘুরে দাঁড়ানোর জন্য যে মানসিক শক্তি, আমাদের যে ধৈর্য, প্যাশেন্স, ডিসিপ্লিন, এই জিনিসগুলোর বোধ বাবা মা হিসেবে আমরা কেন দিতে পারছি না? আমাদের এই প্রজন্ম তো অনেক কিছু প্রিভিলেজ দিচ্ছে, আগেকার বাবা মা থেকে অনেক বেশি সুবিধা আমরা দিতে পারছি। তাহলে বোধের জায়গায় আমরা কি আসলে কাজ করছি না বাবা মা? এটা জানি আপনি কি মনে করেন বিষয়টা? ধন্যবাদ ভাইয়া। এই বিষয়ে হচ্ছে প্রথমে হচ্ছে বাবা মাকে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে সন্তানের জন্য। কারণ সন্তানের দৃষ্টিভঙ্গি কিন্তু অটোমেটিক পরিবর্তন হবে না। এখানে বাবা মাকেই হচ্ছে সন্তানের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করাতে হবে। সেক্ষেত্রে আহ যখন হচ্ছে সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে এবং তার বুদ্ধিমত্তা বিকশিত হচ্ছে, ঠিক তার বয়স বাড়ার সাথে সাথে কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি তার ভিতরে দিতে হবে, যে না এটা করলে ভালো হবে, এটা করলে তোমার মঙ্গল হবে, বা এই বিষয়টা তুমি কেমন মনে করছো, বা তার কাছে প্রশ্ন রাখা যেতে পারে যে এই বিষয়টা তুমি কিভাবে দেখছো। ঠিক এরকম যখন সংসারে একটা আলোচনা হবে, তখন সন্তান কিন্তু এখান থেকে বেশ কিছু আইডিয়া বা মেসেজ তার ভিতরে থাকবে।
যেমন কিভাবে আমি শুধু পড়াশোনাতে ভালো করতে পারি, কিভাবে আচার আচরণ ভালো করতে পারি, কিভাবে কথাবার্তায় কিভাবে চালচলন বন্ধুদের সাথে, এখান থেকে যদি আস্তে আস্তে তার অ্যাসোসিয়েট বা মনোভাব যদি পরিবর্তন হয়, আলটিমেটলি কিন্তু সে পরিবারের কাছে পরিবর্তন হচ্ছে, সে তার বন্ধু বান্ধব, ক্লাসমেট, টিচার, তার আচার ব্যবহার কিন্তু আস্তে আস্তেই পরিবর্তন হচ্ছে। তো এর জন্যই বাবা মাকে প্রথম থেকেই এই বিষয়গুলো হচ্ছে দেখতে হবে যে আমার সন্তানের ভিতরে কতটুকু পরিবর্তন আসছে। দেখা যাচ্ছে একটা বিষয় যখন সন্তানকে শেখানো হয়, তখন কিন্তু প্রথমে সে ইন্টারেস্টেড ভাবে গ্রহণ নাও করতে পারে। কারণ যে কোনো পজিটিভ বা ভালো জিনিস যদি শেখানো যায়, তখন কারো ভিতরে তেমন ইমোশন বা থাকে না, ওই বিষয়ের প্রতি আগ্রহ থাকে না। এর জন্য প্রথমে সন্তানকে হচ্ছে সে বিষয়ে ধারণা দিতে হবে, এবং বাবা মাকেও বুঝতে হবে যে না, আমার সন্তানটুকু কতটুকু ধারণ করতে পারছে বা এর ফিডব্যাকটা কেমন আসছে। এখান থেকেই আস্তে আস্তে যদি বোঝা যায় বা উপলব্ধি করতে পারে পিতামাতা, তাহলেই ওই সন্তানের ভিতরে দেশপ্রেম, মনুষ্যত্ববোধ, আলটিমেটলি পারিপার্শ্বিক সব বিষয়গুলো সম্পর্কেই তার কিন্তু আলটিমেটলি একটা পরিবর্তন আসছে, বা তার ভিতরে একটা অন্য মনুষ্যত্ব কাজ করবে। যে না, আমার এখন কোনটা করলে ভালো হয় বা এই বিষয় সম্পর্কে আমাকে তো এটা বলছে, তখন তার ভিতরে এক্সট্রা কিন্তু জ্ঞানও আসবে। যে না, যখন বাবা একটা বলছে, ঠিক আছে, বাবার প্রেক্ষিতে এর চাইতে ভালো কিছু আমি কোনো কিছু তাকে ভালো উপহার দিতে পারি কিনা, বা এক্সট্রা কোনো নলেজ এর সাথে অ্যাড করতে পারি কিনা। এখান থেকেই কিন্তু যে ওই সন্তানে হচ্ছে বুদ্ধি বিকশিত হওয়ার একটা বড় সুযোগ আছে বলে মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্তাজ ভাই, চমৎকার আলোচনা করেছেন এবং আপনি খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় তুলে নিয়েছেন। আমি আরো বেশি ডিপ ডাউন করার জন্য মাহফুজার কাছে যাব। মাহফুজা, আপনার কাছে জানতে চাই, আপনি যদি আরেকটু বিস্তারিত বলেন, যে সকল সন্তানের ভিতরে আপনি এ ধরনের অনুভূতি দেখেছেন যে দেশের প্রতি কোনো তার অনুভূতিই নেই, জাতীয় সঙ্গীতের ব্যাপারে তার কোনো সেন্সিটিভিটি নেই, মানে সেই জাতীয় সঙ্গীত আর মানে আমাদের একটা সিনেমার গানের ভিতরে সে কোনো পার্থক্য মনে করে না, আপনি যেটা বলতে চাচ্ছিলেন। অথবা দেশ তো অনেক দূরে, নিজের প্রতি ওরকম দায়িত্ব নেই, নিজের স্কুলের প্রতি দায়িত্ব নেই, নিজের পাশের বাড়ির প্রতি কোনো দায়িত্ব নেই, যেখানে সেখানে নোংরা করছে, যা ইচ্ছা তাই করছে, ইন্ডিপেন্ডেন্সটাকে অপব্যবহার করছে। এই যে এই ধরনের বোধগুলো আমাদের আগামী প্রজন্মের ভিতরে আপনি যেটা বললেন আপনি পেয়েছেন, তো তাদের পারিবারিক শিক্ষার কোনো ব্যাঘাত আছে কিনা, তাদের যে ফ্যামিলি, তাদের যে বাবা মা, তারাও কি ঠিক একই রকম আচরণ করে কিনা, আপনার কাছে এ ধরনের কোনো অবজারভেশন আছে কিনা যে এই সন্তানরা এই জিনিসগুলো করে, এটা কি তার আশেপাশের মানুষকে দেখে করে, তার বাবাকে দেখে করে, তার ভাইকে দেখে করে, তার বড় সিনিয়রদের দেখে করে? মানে তারা তো আসলে জন্মের পর থেকে এগুলো শিখে আসে নাই, তারা কেন এরকম করতেছে আপনার কি মনে হয় মাহজুজা? ধন্যবাদ আপনাকে। আহ আপনি যেটা বললেন, জাতীয় সঙ্গীত বা আহ, দেশের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা, এক্ষেত্রে আমার মনে হয় তাদের পরিবার থেকে তো একটা আলাদা ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষা আর বা শৃঙ্খলার প্রয়োজন। আর তা বাদেও আমাদের স্কুল কলেজে বর্তমানে শৃঙ্খলা অনেকটাই কমে গেছে আমাদের। আমি নিজে মানে নিজে পড়াশোনা করি, আমি যেটা দেখি যে আমাদের মধ্যে শৃঙ্খলা খুবই কম। আমরা অ্যাকুরেট ড্রেস পরি না, মানে স্কুল ড্রেস পরি না, কেউ ঠিক মতো টাইম মতো স্কুলে আসে, মানে একটা ডিসিপ্লিনের অভাব আছে। ঠিক আছে, আমার মনে হয় পিতামাতা এবং শিক্ষকদের আগে প্রথমেই শিক্ষার্থীদের বা নবীন প্রজন্মদের ডিসিপ্লিন শেখানো প্রয়োজন। আর ডিসিপ্লিন শিখতে শিখতে আর একজন মানুষ যদি সময় মতো সঠিক কাজটা করে, আস্তে আস্তে তার মধ্যে একটা সচেতন মনোভাবও তৈরি হবে। কারণ আমাকে এই টাইমের মধ্যে কাজটা করতে হবে, এক্ষেত্রে অবহেলা, অলসতা এগুলো কাজ করবে না। আর অলসতা তো অনেক বড় মানুষের জন্য অনেক ক্ষতিকর একটা দিক। আর আমার এখানে আরেকটা কথা হচ্ছে, আহ, আমার আমি যেটা বললাম যে আমার ওখানে এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল আমাদের প্রাইভেটের পাশে, তখন এক জাতীয় সঙ্গীত হয়। এখন আমার মনের মধ্যে একটা আলাদাই আসছে, কারণ আমার বাবা ছোটবেলা থেকে শিখিয়েছেন যে যে কোনো জাতীয় প্রোগ্রাম কিংবা কখনোই সবসময় সম্মান করা, কেউ যদি যে জাতীয় পতাকা কিংবা জাতীয় সঙ্গীত সম্মান করা, এটাই আমার মধ্যে তখন কাজ করছিল যে আমি বসে থাকবো আমার জাতীয় সঙ্গীত যখন দেশের একটা গান হচ্ছে, আর সবাই সম্মান করছে, আমি কেন দাঁড়িয়ে বসে থাকবো। সেক্ষেত্রে আমি অনেকক্ষণ পর, মানে প্রায় 1 মিনিট পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম, এবং একটা জিনিস দেখলাম, আমাদের প্রাইভেটে সবাই মানে হেসে উঠলো যে আমি হঠাৎ করে দাঁড়িয়ে গেছি, কেউ
বিনা কারণে, একই কারণে বা কোনো সমস্যা হচ্ছে কিনা। তখন আমার চোখে অটোমেটিক্যালি পানি চলে আসে। কি কারণে আমি জানি না। ওই জিনিসটা দেখে খুব খারাপ লাগলো যে ওরা নিজেরা তো সম্মান করছে না। উল্টা আমি যে দাঁড়িয়েছি, উল্টা আমাকে দেখে হাসছে। আর আরেকটা কথা বলি, আমি যখন ক্লাস 8 এ জিএসসি পরীক্ষা দেই, একজন শিক্ষক এবং তার মেয়ে, আমাদের ক্লাসমেট মেয়েটা আমার একই রুমেই পড়ছিল, সিট। তার বাবা ওই স্কুলে ডিউটি করছে। এক্ষেত্রে নিয়ম হচ্ছে বাবা এবং মানে মেয়ে একই স্কুলে মানে পরীক্ষা এবং ডিউটি দিলে এটা আগে থেকে জানিয়ে দিতে হয়। কিন্তু মেয়েটা জানেনি, ভালো কথা। কিন্তু তার বাবা পরীক্ষার মাঝখানে তাকে নকল দিয়েছিল। আর মেয়েটা পারছিল না এবং নকল তো দিছে, প্লাস আবার বিভিন্ন স্কুলের ১ রোল ২ রোলে রুমে পর্যন্ত ঢুকায় নিছে আমাদের হল রুমে। আর আমার এই জিনিসটা একদম মানে প্রচন্ড রাগ হয়েছে, কারণ আমার বাবা শিখিয়েছে নিজে অন্যায় করবে না এবং অন্যকে অন্যায় করতে দিবে না। তারপরে আমি বাসায় গেলাম, আমার বাবা একজন অফিসার, তাকে বললাম যে অন্যান্য ম্যাজিস্ট্রেটদের সাথে কথা বলে, যিনি ডিউটিতে ছিলেন এই রুমের দেখো। তারপরে ক্ষেত্রে অনেক মানে টার্গেট নিয়েছিল বা একটা মানে ব্যবস্থা নিয়েছিল যে যাতে আর পরবর্তীতে নকল না হয়। এখন তারপর থেকে আমার একটাই আফসোস যে মেয়েটা এখন পর্যন্ত আমার সাথে কথা বলে না এবং তার বাবাও আমাকে খারাপ দৃষ্টিভঙ্গিতে দেখে। আহ এক্ষেত্রে আমার আপনাদের মানে আমি তো নবীন প্রজন্ম, আমি এখন এক্ষেত্রে আমার আপনাদের কাছে প্রশ্ন, যেখানে আমার এই ক্লাসমেটটাকে শিক্ষা দিয়েছে কে? এটা বাবার থেকে শিখছে না অন্য কোনো সাইডের কোনো মানুষ বা কোনো আচরণ থেকে শিখছে? কারণ তার বাবা তো তাকে মানে বাধা দেওয়ার পরিবর্তে তাকে বরং আরো সাহায্য করছে, তাকে নকল করে দিচ্ছে। এক্ষেত্রে তার তার বাবা তো এই একজন শিক্ষক হিসেবে, তার বাবা মা উভয় শিক্ষক, সেভাবে তার এটা জানা উচিত যে না, এটা তার মানে মেয়ের সন্তানের জন্য খারাপ। আমার সন্তানের জন্য খারাপ। আর আমার বাবা, আমি যেটা বলি যে আমার বাবা কখনোই, আমার একবারই শুধু আমার হলে পড়ছিল যখন আমি ক্লাস 5 এ। কোনোদিন আমার রুমে ১ম দিন শুধু এসেছিল, কিন্তু আমার দিকে কোনোদিন তাকায়, একদিন আসছিল এবং একদিনে আমার দিকে তাকায় নাই পর্যন্ত। কারণ আমার বাবা মেয়ের জায়গায় মেয়ে এবং হলের জায়গায় যখন আমি একটা সাধারণ স্টুডেন্ট, আমার আব্বুর চোখে তখন সাধারণ স্টুডেন্ট। কিন্তু এখানে তার বাবার এরকম মনোভাব কেন আসলো না? এখানে কি তার বাবারই ভুল ছিল না আমার ক্লাসমেটেরই ভুল ছিল? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। থ্যাংক ইউ ভেরি মাচ। চমৎকার, সুন্দর কিছু কিছু এক্সাম্পল দিচ্ছেন বাস্তবতার প্রেক্ষিতে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাহাজুদাকে। আমাদের সমাজের যে প্রকৃত চিত্র, আমাদের বাবা মার যে প্রকৃত চিত্র, সেইটাকে আপনি উন্মোচিত করছেন, সেই মুখোশটা আপনি উন্মোচিত করছেন। আমি ঠিক এই ব্যাপারেই ইমতাজ আলী ভাইয়ের কাছে আমি জানতে চাইবো যে একটা বাবা যখন সন্তানকে নকল সরবরাহ করে বা তার পরীক্ষায় সহযোগিতা করার জন্য, রেজাল্ট ভালো করার জন্য এরকম একটা পথ অবলম্বন করতে পারে, তাহলে এই বাবা আসলে আমাদের এই পেজের যে নাম বোকা বাবা, এটাকে কি রিপ্রেজেন্ট করছে? এই বাবা কি আসলে, এই বাবার বাবা কেমন ছিল? এই বাবার ভিতরে বোধগুলো কি ঠিকমতো তৈরি হয়েছে? ইমতাজ আলী ভাই, আপনি কি মনে করেন? ধন্যবাদ ভাইয়া। এই যে এই বাবাটা, এর বাবার বাবার ভিতরেও এই যে বোধটুকু মনে হয় ন্যূনতমও ছিল না। যদি থাকতো তাহলে এই বাবার বাবার ভিতরে যদি থাকতো তাহলে সন্তানেরও পরিবর্তন আসতো। সন্তানের ক্ষেত্রে অনেক পরিবর্তন আসতো। তো এখানে আরেকটা বিষয়, দেশের পূর্বপুরুষ যেভাবে গেছে গেছে, এখানে উনি একজন টিচার কিন্তু, এবং উনি একজন প্রতিষ্ঠিত এবং জ্ঞান সম্পন্ন। সবাই তো মনে করবে যে না, তিনি তো একেবারে স্বশিক্ষিত, যেহেতু একজন টিচার, সমাজে আলো হচ্ছে সমাজের একটা দর্পণ, তার কাছ থেকে কখনো এরকম ধরনের কিছু আশা করা যায় না। এক্ষেত্রে আমরাই দেখেন, আমি আপনার কাছে প্রশ্ন করছি যে দেখেন যে তার মেন্টালিটি কতটুকু পরিবর্তন হয়েছে। তিনি কিন্তু সার্টিফিকেট প্রাপ্ত বা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, অথচ তার ভিতরে যে এক্সট্রা কারিকুলাম গুলা দেখেন কতটুকু বিকশিত হয়েছে। এবং এখানে আরো প্রশ্ন থাকে যে তার ভিতর আরো কি পরিমাণ বিকশিত হওয়ার প্রয়োজন ছিল। সেক্ষেত্রে আমার প্রশ্ন, যে আমার কথা বা আমার এই মেসেজ থাকে এই বাবার ক্ষেত্রে, যে তিনি যদি তার মেন্টালিটি যদি পরিবর্তন না করে, তো আলটিমেটলি এই বাবার জন্যই দেশে শুধু ওই পরিবারটা না, দেশ সমাজ সবকিছুই কিন্তু কুলসিত হচ্ছে। সেক্ষেত্রে ওই বাবাকেই আহ, এই এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে যে না,
এই বিষয়টা যখনই প্রকাশ পাইছে এখান থেকেই কিন্তু তার মেন্টালিটি পরিবর্তনের একটা সুযোগ আছে, যে না আমি যে কাজটা করলাম এটা কিন্তু ঠিক হয়নি, এর চাইতে এটা করলে ভালো হইতো। এখান থেকে দেখা যাচ্ছে নিজের তো সম্মান বা নিজের যতটুকু ক্যারিয়ার ছিল সেটা তো হ্যারাসমেন্ট হলো, প্রকাশিত হলো, এবং তার সন্তানের কাছে সেই বাবার যে বোকামিটা সেটা কিন্তু প্রকাশ পেল। আলটিমেটলি এই সন্তানটাকে কিন্তু তার বাবার যে দৃষ্টিভঙ্গিগুলা তখন সম্পূর্ণ নেগেটিভ ধরবে। এর জন্যই বাবাকে সবসময় অনেকগুলো দিক বিবেচনা করেই কিন্তু চলতে হয়। সন্তানের এমন মঙ্গলের প্রয়োজন নেই যে সন্তান সুশিক্ষিত হবে না, আহ, ভালো মানুষ হতে পারবে না। এখানে বাবার হচ্ছে অনেক ব্যর্থতা আছে বলে আমি মনে করি ভাই। এছাড়া যে বাবার বাবা ছিল তার তো মনে করেন যে একেবারেই ভিতরে কোনো বিবেকবোধ বা কোনো বুদ্ধি সম্পন্ন ছিল বলে আমি মনে করি, যে তার ভিতরে কিছুই কোনো জ্ঞানই ছিল না। সে যে শুধু খাইছে ঘুমাইছে এবং পারিপার্শ্বিক কিভাবে চলছে ওইভাবে স্রোতে গা ভাসায় চলে গেছে। কিন্তু এই সন্তানটা যখন শিক্ষিত হয়েছে বা গ্রাজুয়েট কমপ্লিট করছে, ইনার কিন্তু অনেক পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল বা সুযোগ ছিল, কিন্তু এটাই সে হচ্ছে একেবারে নিষ্পেষিত করছে এবং সমাজের চোখে সে একটা কালপিট হিসাবে নিজেকে পরিচয় করাইছে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্তাজারি ভাই, আপনি সুন্দর হারে বলেছেন এবং আমাদের এই পেজের মাধ্যমে আমরা এটাই প্রত্যাশা করি আমরা বাবা মা হিসেবে যেন আমরা বোকামি না করি। সাময়িক আমার সন্তানের একটা পরীক্ষার রেজাল্ট ভালো হলেই কিন্তু তার জীবন পার পেয়ে যাবে না। আজকালকার আমাদের হাজার হাজার জিপিএ 5, হাজার হাজার জিপিএ গোল্ডেন আছে, কিন্তু আমাদের ভালো মানুষ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তো আমাদের আসলে ভালো মানুষ হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। বাবা মাকে ওই জায়গাটাতে ফোকাস করার জন্য আমাদের এই পেজের মাধ্যমে সমস্ত যারা আমাদের সাথে যুক্ত আছেন, পরে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, সবাইকে আমরা অনুরোধ রাখবো যেন আমরা ওই বিষয়টা নিয়ে খেয়াল করি। এবং আমাদের এই পেজের মাধ্যমে আমরা এই যে বোকা বাবার নামটা দিয়েছি, এবং এটা প্রশ্ন আমরা সব বাবাকে রাখতে চাই, সমস্ত বাবাদেরকে বিনয়ের সাথে আমরা বলতে চাই, আমরা বাবাদেরকে ছোট করে বোকা বলি নাই। বাবাদের মনে একটা প্রশ্ন জিজ্ঞাসা করা, আমি কি বোকামি করছি কিনা। আপনার সন্তান কিন্তু পৃথিবীর নেতৃত্ব দিবে, আপনার সন্তান কিন্তু পৃথিবীকে যোগ্য জায়গায় নিয়ে যাবে। এবং খেয়াল রাখবেন, একটা মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, একটা অন্যায়কে প্রশ্রয় দেয়, একটা অন্যায় করে, এটার কিন্তু কনসিকুয়েন্সে যুগের পর যুগ, বছরের পর বছর থেকে যায়। তো সেই কারণে বাবারা যদি আমরা এই বোকামিগুলো না করি, আমরা যদি প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ করার জন্য সন্তানকে সাময়িক একটু, তার যদি রেজাল্ট খারাপ হয়, তার যদি একটা স্ট্রাগলিং থাকে, একটা সাফারিং থাকে, সেটাকে যদি আমরা এনকারেজ করি, তবে কিন্তু সন্তানের ভিতরে বার্নিং ডিজায়ার তৈরি হবে, রাইট ট্র্যাকে সে থাকবে এবং সে এক সময় কিন্তু বাবা মাকে নিয়ে গর্বই করবে। কিন্তু আমার মনে হয় না যে কোনো সন্তান, একজন ঘুষখোর বাবার সন্তান ঘুষ খাওয়াটাকে গর্ব ভরে সমাজের কাছে তুলে ধরতে পারে। সেই সন্তান কিন্তু ছোট হয়ে যায়। একটা বাবা যখন পরীক্ষার হলে নকল সাপ্লাই করে এবং সেই সন্তান যখন এটা দেখে, নিশ্চয়ই তার বিবেকটা, তার যে একটা মনুষ্যত্ব সোল, সেটা কিন্তু নিষ্পেষিত হয়ে যায়, অনেক লজ্জিত হয়ে যায়, চারপাশের মানুষের কাছে বাবাকে নিয়ে গর্ব করতে পারে না। বাবা হিসেবে আমাদের এই বোকামিগুলো না করাটাই উত্তম। আমি মাহজুজার কাছে যাব। মাহজুজা, আপনি কি মনে করেন আসলে একটা সন্তানের ভিতরে এই যে বোধগুলো তৈরি করার জন্য কোন বয়স আসলে খুবই উপযোগী, কোন বয়সের মধ্যে এই বিষয়গুলো, মেসেজগুলো দিলে সন্তানের একদম পার্মানেন্ট সাবকনসিয়াস মাইন্ডে, অবচেতন মনে থেকে যাবে দেশের প্রতি ভালোবাসা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ন্যায়ের কথা থাকা, মিথ্যা কথা না বলা, অন্যের হক নষ্ট না করা, জাতীয় সঙ্গীত বা এই সকল বিষয়গুলোর ব্যাপারে সেন্সিটিভিটি থাকা, কোন বয়সে আসলে এই বিষয়গুলো নিয়ে আমাদের বাবা মা এবং শিক্ষকরা তাদেরকে এনকারেজ করবে, তাদের ভিতরে এই জিনিসগুলো ইনবিল্ড করবে বলে আপনি মনে করেন মাহাজুজা? আমার আমার মনে হয় আমি ছোটবেলা যখন একজন শিশু বা একজন সন্তান তার পিতামাতার সাথে বাইরে বের হওয়া শুরু করে, যখন একটু বোঝা শিখে, তখন থেকে তাকে দেশপ্রেম, মানুষত্ব বোধ, বা ধর্মীয় শিক্ষা এগুলো তার মধ্যে দেওয়া, মানে তাকে শেখানো প্রয়োজন। আমি আমার বাবাকে নিয়ে এই জন্যই গর্ব করি। সবচেয়ে আমার বাবার ভালো দিক হচ্ছে তিনি আমাদের খারাপ কিংবা ভালো দিক কখনোই দেখেন না। আমরা যদি কোনো বড় ভুল করি, হ্যাঁ এমন হয় যে বড় ধরনের ভুল করছে, আমার মা আমাকে অনেক বকছে, কিন্তু আমার বাবার মধ্যে এরকম মানসিকতা কখনোই দেখি নাই। এখন আমার মাও অনেক চেঞ্জ হয়েছে আমার বাবার কারণে। যে তিনি মনে করেন যে এই জিনিসটা ভুলই তো, কারণ আমরা এখনো শিশু, আর মানুষ, শিশু কি আর বৃদ্ধ কি, সবাই ভুল না জীবনে একটা না একটা ভুল করে। আমার বাবা সবসময় ভুলটা শুধরানোর চেষ্টা করেন। এবং আরেকটা কথা তো আছে কথাতে, যে আহ, খারাপটাকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করো, পাপকারীকে নয়। এজন্য আমাদের প্রজন্মের
আর এই যে আমি বললাম যে পরীক্ষায় নকল করা বা এমন ধরনের কাজ বা দেশপ্রেম, এটা বাবা মার মধ্যে এখন মানে নতুন প্রজন্ম, আমি আমার ক্লাসমেটদের মা বাবার কথা শুনছি, বা আমরা যখন রেজাল্টে অ্যানাউন্স করে যে অমুক এমন রেজাল্ট করছে, বা যখন আমার আমার সাথে ঘুরে অনেকজন বা সবাই আমাকে ক্লাসের একটা মানে লিডার টাইপেরই, এজন্য আমার ভালো রেজাল্ট হলে ওদের মা বাবা আমার সাথে কথা বলে যে তুমি এত ভালো রেজাল্ট করছো, তোমার সাথে ঘুরে কেন আমার সন্তান ভালো রেজাল্ট করেনি। অনেক সময় দেখি যে তাকে প্রেসার দেয় বা মারধরও করে যে অমুক A+ পাইছে তুই কেন পাসনি। এক্ষেত্রে আমার মানে বাবা মার এমন একটা মানসিকতা থাকে যে A+ পেতেই হবে। আর সন্তানের মধ্যেও এমন একটা মানসিকতা আসে যে আমার শিক্ষা প্রয়োজন না, আমার A+টা প্রয়োজন। এজন্য দেখা যায় অনেকে জাতীয় দিবস কিংবা বিজয় দিবস এগুলো কবে কত তারিখ বা সাধারণ জ্ঞানের কোনো বিষয়ই নেই। আর আমার বাবাকে দেখি যে আমাদের ফোন ফোন খুব কমই ইউজ করতে বলেন, আমাদের কখনো নিষেধ করেন না, শুধু বলেন যে কিছুই বলেন না, তিনি বলেন যে আমার একটু খেলি, বা আমাকে আলাদাভাবে মানে পড়াশোনার পাশাপাশি সাধারণ জ্ঞানের বই এনে দিয়েছে, আমি সেটা পড়াশোনা করি। আর এখন বর্তমান প্রজন্মের এমন যে তারা পড়াশোনার তুলনায় ফোন বেশি চালায়, জন্য তাদের মধ্যে একটা আলাদা মানসিকতা তৈরি হয়, মেজাজ খারাপ থাকে, বিরক্ত থাকে, বাবা মায়ের সাথেও খারাপ ব্যবহার করে। এক্ষেত্রে সন্তানের প্রতি বাবা মার একটা আলাদা মানে ক্ষোভ কিংবা রাগ তৈরি হয়, এজন্য তারাও অতটা গুরুত্ব দেয় না সন্তানদের, বা সন্তানদের মনে করে যে উগ্র টাইপের বা মানে শৃঙ্খলাহীন, তাদের আর মানে পথে আনা যাবে না এমন। আর সন্তানদের ক্ষেত্রে এমন হয় যে তারা মনে করেন যে ভাবে যে আমি অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট, আমি এখন খেললে কিছু হবে না, আমি পরীক্ষার আগের দিন পড়লেই হবে। কিন্তু পরে পরীক্ষার হলে যখন যায় তখন হাই ক্লাস করে। আর অনেক স্টুডেন্টকে দেখছি যে অনেক ভালো রেজাল্ট করছে, বোর্ড স্ট্যান্ড করছে, কিন্তু লাস্টে যে কোনো চাকরি পায় না, কারণ তার মধ্যে কোনো সাধারণ জ্ঞানই নেই। তার তার মধ্যে শুধু ডিগ্রি অর্জন করা, কিন্তু একজন মানুষ হিসেবে যে সৎ গুণাবলী প্রয়োজন সেটা তার মধ্যে নেই। আর বাবা মার এমন, আমি আমার বাবাকে দেখছি, আমি যখন 3-4 বছর তখন থেকে আমার বাবা আমাকে বিভিন্ন স্কুলে, তারপর ট্রেনিং সেন্টারে, বাবাদের অফিসে নিয়ে যেত। আর এখানে যে ট্রেনিং সেন্টার, ওখানে শিক্ষকদের ট্রেনিং দেওয়া হয়। আর আমি ওটা দেখে দেখে আমার ক খ শিখছি নিজেই, ছড়ার মাধ্যমে। হ্যাঁ, বাবা মাদের এটা উচিত যে লাঠি হাতে নিয়ে কিংবা বকাঝকা করে পড়াশোনা না শিখে ভালো ভেবে বললো যে হচ্ছে এরকম গানের মাধ্যমে শেখালো, কিংবা কোনো খেলাধুলা, কিংবা সন্তানরা ছোটবেলা থেকে খেলাধুলা কিংবা বেড়াতে পছন্দ করে, এর মাধ্যমে যদি শেখানো যায়, তাহলে সন্তানের মধ্যে একটা মানসিকতারও বিকাশ হয় আর পড়াশোনাও ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ মাহজুজা, চমৎকার আলোকপাত করেছেন। এবং আমাদের বাবা মারা আসলেই নানান ভাবে আমরা মিস্টেক গুলো করছি, এবং আপনি যেহেতু আপনার যে বয়স, আপনি সেই বয়সের যেভাবে আপনি চিন্তা করছেন, এটা অত্যন্ত সুখকর আমাদের জন্য। আমরা গর্বিত আপনার সঙ্গে কথা বলতে পেরে, যে আপনি এত সুন্দর করে বিষয়টা তুলে ধরতে পারছেন এবং আপনি আন্ডারস্ট্যান্ড করছেন। আমরা আশা করব যে সমস্ত বাবারা আমাদের এই প্রোগ্রামটা দেখবেন এবং ভবিষ্যতে দেখে থাকবেন, তারা যেন আমরা এই মিস্টেকটা না করি। আমাদের ভিতরে যে উন্নয়নের জায়গাগুলো আছে, যে ব্ল্যাক স্পট গুলো আছে, আমি নিজেও অনেক জ্ঞান অর্জন করছি আপনাদের এই আড্ডার মাধ্যমে। আপনাদের কাছ থেকে অনেক কিছু আমি ইনফরমেশন নিচ্ছি, যে ইনফরমেশনের মাধ্যমে আমারও চিন্তার জায়গাকে আমি নতুন করে প্রতিদিন রিভিল করি। তো আসুন আমরা নিজেদেরকে আবিষ্কার করি, নিজের ব্ল্যাক স্পট গুলোকে আমরা চিহ্নিত করে সেগুলোতে আলোকে আলোকিত করি। এটা আমার জন্য প্রয়োজন। আমি যদি নিজেকে ভালোবাসি, তার মানে আমাকে ভালোবাসলেই আমি আমার পরিবারকে ভালোবাসতে পারবো, আমার সন্তানকে ভালোবাসবো, আমার সন্তানকে ভালো মানুষ হিসেবে তৈরি করব, আমার জন্য, আমাদের জন্য, আমাদের পৃথিবীর জন্য। তো আমরা যদি নিজেকে ভালোবাসতে পারি, অটোমেটিক্যালি আমার চারপাশের অনেক কিছু কিন্তু আমি সঠিক ওয়েতে করব। আমি অন্যের হক নষ্ট করব না, আমার সন্তানকে সঠিক জিনিসটা দেখাবো। আমার সন্তান হিসেবে কোনো কিছুতে বায়াস থাকবো না, যেটা ন্যায় সেটা ন্যায়, যেটা অন্যায় সেটা অন্যায়, সেটা আমার সন্তান করুক অথবা যেই করুক। বাবা হিসেবে আসলে একজন একটা ফেয়ার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ মাহজুজা। ইন্তেজ আলী ভাই, আমি এই বিষয়ে আপনার কাছে আরেকটু খোলাখুলি জানতে চাই। যেমন আমরা অনেক বাবারা আসলে সন্তানের অনেক কিছুতে ইন্সপায়ার করতে পারি না, অর্থাৎ সন্তান যদি একটা ভুল করে আমরা সেটাকে এতভাবে বেশি তিরস্কার করি, সন্তানের ওই বয়সে ওই তিরস্কারটা নেওয়াটা আসলে খুব বার্ডেন হয়ে যায়। সন্তানকে হয়তো খুব পার্মানেন্ট একটা কথা বলি, একটা মিস্টেকের কারণে হয়তো আমরা সন্তানের প্রিভিয়াস সমস্ত সফলতাকে ধূলিসাৎ করে দেই।
হ্যাঁ, এবং আমরা খুব অন্যরকম কথা বলি, তোকে দ্বারা কিছু হবে না, তুই তুই বাড়ি থেকে বের হয়ে যা, এরকম অনেক আজে বাজে কথা কিন্তু আমরা বলি, এবং এই কথাগুলো ওই বয়সের সন্তানের জন্য খুবই ভালনারেবল হয়। তো আমরা বাবা মা কেন এরকম করি? আমরা কি আসলে ইমোশনালি ইনব্যালেন্স হয়ে যাই? আমরা কি আসলে ইগো দ্বারা ড্রিভেন থাকি, নাকি বাবা মারই আসলে প্রকৃত প্রশিক্ষণ, শিক্ষা এবং পড়াশোনা জ্ঞানের আসলে যথেষ্ট অভাব রয়েছে? সন্তানের মানসিক জায়গাতে এনকারেজ করা, ফেইলিয়ার হলে সফল হওয়ার জন্য, বারবার এগিয়ে যাওয়ার জন্য, এবং একটা ভুলকে কিভাবে বুঝিয়ে সঠিক পথে নিয়ে আসা যায়। আপনি কি অভিজ্ঞতায় দেখেছেন আপনার চারপাশে বাবা মারা কিভাবে সন্তানদেরকে ক্রিটিসাইজ করে অথবা এনকারেজ করে? কিছু যদি এক্সাম্পল, গল্প যদি আপনি শেয়ার করেন ইমতিয়াজ আলী ভাই। ধন্যবাদ ভাইয়া। এখানে হচ্ছে বাবা মাদের অবশ্যই ল্যাকিং আছে, যে সন্তানকে হচ্ছে এনকারেজ করে না বা সন্তানের এই কাজের প্রতি অ্যাপ্রিসিয়েট করে না। এখানে আমি বলবো যে সন্তান যে কাজগুলো করছে এখানে বাবা মাকে দেখে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং অ্যাপ্রিসিয়েট করলেই বা হচ্ছে এর প্রতি যদি আরো আনুষঙ্গিক তাকে ইমোশন দেওয়া যায়, তবে এখান থেকে সন্তানের হচ্ছে খুব দ্রুত মেন্টালি এবং ফিজিক্যালি কিন্তু খুব দ্রুত পরিবর্তন হয়। কিন্তু আমাদের অধিকাংশই বাবারা যে হচ্ছে তাদের এই ভালো কাজ কে এনকারেজ করে না। এর কারণ হচ্ছে বাবা মায়েদেরই হচ্ছে প্যারেন্টিং এর অভাব আছে বর্তমান সিচুয়েশনে। কারণ অধিকাংশ বাবা মাই সব সময় এই পারিপার্শ্বিক ভাবে আমি যেটা বলি চোতে গাও ভাষায়, এখানে কখনো বাবা মারাই ওইভাবে ধীর স্থির ভাবে একটা ভেবে দেখে না যে না আমার সন্তানের জন্য কোনটা করলে ভালো হচ্ছে, বা এই কাজটা আমার সন্তানের জন্য যে সন্তান যে কাজটা করছে এই কাজটা সন্তান হচ্ছে অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য কিনা, বা এর ভিতরে যদি আমি আরেকটু কিছু অ্যাড করে দিই বা সন্তান এখানে কেমন উৎসাহিত হচ্ছে, এই বিষয়গুলাই বাবা মাদের হচ্ছে মনিটরিং করতে পারছে না। বাবা মাদের এইসব বিষয়ে প্রচুর ল্যাকিং আছে। এর জন্য প্রয়োজন যে বাবা মাকে হচ্ছে ফ্যামিলিতে সময় দিতে হবে এবং সবার সাথে আলোচনা করতে হবে, এবং শিশুদের যে ছোট ছোট কাজগুলো আছে তাদেরকে উৎসাহিত করতে হবে, ইন্সপায়ার দিতে হবে। তারপরে হচ্ছে এই সন্তানের ইমোশনটা খুব দ্রুত ডেভেলপ হবে। কারণ আপনি জানেন যে মানুষকে অনেক কিছু দিয়ে বোঝানো যায় না, কিন্তু কথার মাধ্যমে এমন ভাবে কথা বলবেন বা কথার মাধ্যমে কিন্তু সন্তানকে ব্রেন এবং আনুষঙ্গিক মনুষ্যত্ব বা আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে এগুলো খুব দ্রুত ডেভেলপ করা সম্ভব। এর জন্য আমার বিশ্বাস যে অবশ্যই সন্তানকে পিতামাতাকে নার্সিং বা প্যারেন্টিং বিষয়ে একটু জ্ঞান অর্জন করার প্রয়োজন আছে। কারণ এলাকায় বলেন আর হচ্ছে শহরাঞ্চল বলেন, বাবারা কিন্তু এসব বিষয়ে অনেক বাবাদের এসব বিষয়ে অনেক ল্যাকিং আছে। কারণ বাবারা কখনো এসব বিষয়গুলো ওইভাবে ডিপলি ভেবে দেখে না যে না আমার আলটিমেটলি যদি আমার সন্তানটা ভালো করতে পারি, আহ, বা সন্তানের মেধা যথেষ্টভাবে বিকশিত করতে পারি, আলটিমেটলি পরিবার দেশ সবকিছুই কিন্তু ডেভেলপ হচ্ছে। এক্ষেত্রে ওইভাবে তো ভেবে দেখে না, কারণ সব সময় সে আদার্স অন্যান্য যে কোনো বিষয় মানে ফ্যামিলি রিলেটেড ছাড়া অন্যান্য সব বিষয় মনে করেন যে হাইপার টেনশন তাদের থেকেই থাকে। এর জন্য ওইসব বিষয়গুলাই তার মেমোরিতে ক্যাচ করে বেশি। এর জন্যই পরিবারের যে রিলেটেড বা সন্তান মানুষ করার ক্ষেত্রে এসব বিষয়ে এর বাবাদের আগ্রহ অনেক কম। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের এই পেজের মাধ্যমে আমরা বাবাদেরকে যে অনুনয় বিনয় করে রিকোয়েস্ট করছি সচেতনতা ডেভেলপের জন্য, যে আমরা যেন বোকামি না করি। কারণ আমাদের সন্তানই আসলে আমাদের ভালোবাসা। আমি যদি আসলেই নিজেকে ভালোবাসি তাহলে অটোমেটিক্যালি আমার এই ভালোবাসা আমার সন্তানের কাছে পৌঁছে যাবে। সুতরাং আমার সন্তানের জন্য আমাকে বোকামি মোটেই করা যাবে না। আমাদেরকে বেশ কিছু প্রশ্ন এবং কমেন্টস করেছেন, আমরা যাচ্ছি কমেন্টস গুলো একটু দেখে আসি। আমি আমাদের সাথে আছেন উনি বলেছেন গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আছেন আগুন, অনেকগুলো কমেন্টস করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আগুন। আনিসুর রহমান বলেছেন ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ আনিসুর সালাম দেওয়ার জন্য। আমাদের সাথে আছেন আল মামুন, থ্যাংক ইউ ভেরি মাচ মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন হাফিজুর রহমান স্যার, ওয়ালাইকুম আসসালাম, নিশ্চয়ই আপনি ভালো আছেন। আপনি আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে করবেন এবং আপনি অবশ্যই আমাদের সাথে আবারও যুক্ত হবেন। আমাদের সাথে আছেন আমিরুল ইসলাম হৃদয়, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। ইমতিয়াজ ভাই একটা প্রশ্ন রেখেছেন আমাদেরকে ফজলুল করিম ভাইয়া, থ্যাংক ইউ ফজলুল করিম ভাইয়া সুন্দর প্রশ্ন করার জন্য। প্রশ্নটা আমি নিয়ে যেতে চাই, পরে হারিয়ে যাবে। আমাদের সমাজে এখন বেশি পরিমাণ ফ্যামিলিতে
ইগো প্রবলেম দেখা যাচ্ছে। এর কারণ কি বলে আপনি মনে করেন ইমতাজ ভাই? আসলে ইগো জিনিসটা কি, কিভাবে সেটা হয়, যদি ইমতাজ ভাই আপনি আপনার মতো করে একটু যদি ব্যাখ্যা করেন, যেন আমাদের বাবারা বিষয়টা বুঝতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের ফ্যামিলিতে হচ্ছে ইগো প্রবলেম দেখা দিচ্ছে এইভাবে, দেখা যাচ্ছে একটা বাবাদের সন্তান হচ্ছে ৩টা বা ৪টা বা ৫টা থাকছে, কিন্তু বাবারা এক এক আমরা এমনিতেই বলে থাকি যে পিতামাতার ভালোবাসা সব সন্তানের প্রতি সমান, কিন্তু এটা না। কারণ হচ্ছে একটা সন্তানকে বাবা খুব বেশি ইন্সপায়ার করে, স্নেহ স্নেহ করে, ভালোবাসে, কিন্তু আরেকটা সন্তানকে ওই রকম স্নেহ ভালোবাসা দেখায় না, বা ওই সন্তানের প্রতি তার আগ্রহ থাকে না। এখানেই হচ্ছে আলটিমেটলি অনুরূপভাবে পিতামাতা বা আদার্স ভাই বোনের ভিতরে একটা ইগো সৃষ্টি হচ্ছে, যার কারণে মনে করেন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক সেরকম ভাইয়ের মতো সম্পর্ক নেই, ভাই বোনের সাথে সেরকম কানেক্টেড না, পিতা মাতা হচ্ছে পিতা দেখা যাচ্ছে সন্তানের সাথে, প্রত্যেক সন্তানের সাথে কানেক্টেড না। মানে আলটিমেটলি মানে প্রত্যেকটা মুহূর্তে ওই সংসারে একটা বিশৃঙ্খলা বিরাজমান করছে। কারণ এক একজন হচ্ছে এক এক ডিসিশনে চলছে, এক একজনের মন মানসিকতা এক এক ভাবে চলছে। এর জন্যই মূলত ফ্যামিলিতে ইগো প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা দিচ্ছে। এছাড়াও তো দেখা যাচ্ছে এক ভাইটা যে ভালো, যার হচ্ছে বুদ্ধিমত্তা বিকশিত হচ্ছে, বা পরিবারে কি করলে ভালো হয় এসব বিষয় নিয়ে টেনশন বা পেরেশানিতে সে হয়রানি হচ্ছে, অপরপক্ষে আরেক ভাই মনে করেন চোতে গা ভাসা দিচ্ছে, আরে ধুর কিছুই হবে না, বাবা যে যা আছে বা বাবা মা যা আছে, বড় ভাই যা করছে এতে আমার চলে যাবে, বা এরকম যেরকম মেন্টালিটি, এই মেন্টালিটিটা সমানভাবে বিকশিত করা প্রয়োজন। যেমন হচ্ছে ভাই ভাইয়ের সাথে যেই রিলেশনটুকু থাকা প্রয়োজন, বা তার সাথে যে যেরকম কানেক্টেড থাকা প্রয়োজন, এসব বিষয়গুলা যদি পরিবারে আলোচনা থাকে, বা পরিবারের সবার সাথে সবার একটা যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে, তখনই আমাদের ফ্যামিলি থেকে ইগো প্রবলেমটা দূর হবে। এছাড়াও সবচাইতে বেশি ইগো প্রবলেম দেখা দেয় যখন হচ্ছে এক বাপের মানে বাবার সম্পত্তি ভাগাভাগি করে। দেখেন এখানে মেন্টালিটি কেমন, যখন একটা সম্পত্তি ভাগাভাগি করছে তখন কিন্তু এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব, মানে এমনকি হত্যা পর্যন্ত করতে দ্বিধাবোধ করছে না। তাহলে এই এই জায়গা থেকেই আমাদেরকে অনেক কিছু বুঝতে হবে, যে শুধু আমার পরিবারটাতেই যদি একজন বাবা ঠিক ওইভাবে সব সন্তানকে মানুষ করতো, ঠিক সুন্দর করে নার্সিং করতো, বা কোন সন্তানটা কি কি করছে, বা না আমার বড়টা একটু ভালো আছে দেখি, ছোটটা বা মেজোটা ঠিক একটু দুষ্টুমি আছে, বা এখান থেকে তাকে ব্যাক করানো যায় কিনা, বা তাকে যে আনুষঙ্গিক জ্ঞান বিবেকবোধ সবকিছু শেখানো যায় কিনা, যখন এটা শেখানো যাবে তখন আলটিমেটলি কিন্তু পরিবারের সবার সাথে সবার একটা সুন্দর সুসম্পর্ক বজায় থাকবে। তখনই আমাদের এই ফ্যামিলি থেকে ইগো প্রবলেমটা দূর হবে বলে মনে করি। থ্যাংক ইউ ভেরি মাচ ইমতাজ ভাই। ধন্যবাদ। আমি ফজলুল করিম ভাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। ইমতাজ ভাইয়ের সাথে আমি এইটুকু যোগ করব, আমরা মানুষ হিসেবে আসলে আমাদের ব্রেন এবং ইমোশন এটাকে আমরা নিয়ন্ত্রণ করা আমাদেরকে প্রচন্ড রকম ভাবে শিখতে হবে। আমরা যদি সত্যিকার অর্থে ভালো মানুষ হই, মানুষ আসলে কি একটা আত্মা, একটা সোল, একটা এনার্জি। সৃষ্টিকর্তা আমাদের এই বডি মাইন্ড এবং ইমোশনের ভিতরে অটোমেশন করে এই সোলটাকে ইনজেক্ট করে দিয়েছেন, এবং আপনি এই পৃথিবীতে এসেছেন আপনার সোলটা এবং এই বডি গুলো নিয়ে আপনি আছেন। একসময় আপনি আপনার বডি এবং এই সবগুলো রেখে আপনি চলে যাবেন, পৃথিবীর কোনো কিছুই আপনার সঙ্গে থাকবে না। তো আপনি যদি নিজেকে আবিষ্কার করেন, আমরা অনেক সময় বলে থাকি নিজেকে জানো, নিজেকে জানো। আপনি কে সেটা যদি আপনি জানেন, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কোথায় যাবেন, আপনার ডেস্টিনেশন কি, আপনার জীবনের পারপাস কি, এইটা যদি আপনি একটু চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন আপনি আসলে কিছুই না, আপনি একটা আত্মা, আপনি একটা শক্তি, এই বডির ভিতরে এসেছেন। বডির চেহারা সুন্দর হলে আপনার অনেক অহংকার হয়, আপনার টাকা পয়সা থাকলে অহংকার হয়, আপনার অনেক ক্ষমতা থাকলে অনেক অহংকার হয়। এই যে বিষয়গুলো, ইগোটা আসলে একটা ছায়ার মতো। ছায়াটা যেমন আপনার, সূর্য যদি মাথার উপরে থাকে ছায়াটা ছোট হয়, সূর্য যদি একটু হেলে যায় তাহলে ছায়াটা বড় হয়। এখন আপনি যদি ছায়াকে ধরে রাখতে চান, যে আমার ছায়া যেরকম আছে আমি ধরে রাখবো, ছায়াটা সাথে করে নিয়ে যাব, তাহলে কিন্তু আপনাকে মাটিতে গড়াগড়ি পারতে হবে। আপনি যদি মনে করেন আমি থেকে আমার ছায়াটা বেশি ইম্পর্টেন্ট, সেই ইগোটা হচ্ছে আপনার এরকম, আপনি একজন, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি যদি মনে করি আমি অনেক বড় কিছু, আপনি একজন ভালো প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি যদি মনে করেন আপনি বড় কিছু, আপনি বাবার বড় ছেলে বড় কিছু, আপনার অনেক টাকা পয়সা আছে অনেক বড় কিছু, তাহলে এই যে আপনি মনে করছেন থট,
এটা কিন্তু আসলে আপনার ইগো, এবং এটাকে যদি আপনি টেনে নিয়ে বেড়ান তাহলে আপনার মাটি কামড়া কামড়ি, যেমন আপনি ছায়াকে যদি ধরে রাখতে চান, আপনাকে শুয়ে পড়তে হবে, আপনাকে হয়তো মানে ওই ছায়া ধরতে গিয়ে আপনি কাদামুক্ত হয়ে যাবেন, অন্য মানুষ দেখে হাসবে, পাগল বলে হাসবে। সৃষ্টিকর্তাও কিন্তু আপনাকে দেখে হাসে যখন আপনার সাথে ইগো থাকে, আপনি যখন ইগোইস্টিক হয়ে যান, আপনি যখন একজন মানুষের সাথে কথা বলতে নিজেকে দ্বিধাবোধ করেন, আপনি যখন একটা স্ট্যাটাস চান, সবাই আপনাকে স্যালিউট দিবে, সবাই আপনাকে সাথে আগে কথা বলবে, সবাই আপনাকে আগে সালাম দিবে, এই জিনিসগুলো আসলে ইগোর সাথে রিলেটেড। সো ইগো হচ্ছে আমাদের অনেক জায়গায় আমরা দেখেছি যে ইগো আপনার জ্ঞানের একটা বিপরীত অংশ। অর্থাৎ আপনি যত বেশি জ্ঞানী হবেন, আপনার তত বেশি আপনার ইগো কম থাকার কথা। কিন্তু আমাদের এই সমাজের চর্চাগুলো এমন হয়ে গেছে, আমরা জ্ঞানী হওয়ার পরে আমাদের ইগোটা আরো বেড়ে যায়। তার মানে আসলে আমরা প্রকৃতপক্ষে জ্ঞানী, প্রকৃতপক্ষে জ্ঞানটা আমাদের ভিতরে আসে না। আমাদের সেই জ্ঞানটাকে আমরা আমাদের চিন্তার ভিতরে নিয়ে যাই না। আমাদের পারপাস, আমরা কোত্থেকে এসেছি, কোথায় যাব, জীবনের পারপাস কি, সেটা আমরা বুঝে উঠতে পারি না। এবং যে কারণে আমরা ছায়াকে আঁকড়ে ধরি এবং আমরা কাদর মুক্ত হয়ে সৃষ্টিকর্তার কাছে হাসির পাত্র হয়ে যাই। ইভেন অনেক ক্ষেত্রে আমরা মানুষের কাছে হাসির পাত্র হয়ে যাই। আমরা যখন একটা মানুষকে বলি, দেখে নিব আমি কে, আমাকে চিনিস, আমাদের সমাজের কমন ডায়লগ, তুমি আমাকে চিনো কে, এটা কার ছেলে জানো, এটা অমুক তমুক, এগুলো সবই আসলে ইগো। এটা নিয়ে আলাদা করে অনেক আলোচনা করা যেতে পারে, বা বাবা মা হিসেবে যদি আমরা ইগো শো করি, এটা অনেক ভালনারেবল একটা ব্যাপার। এবং সন্তানের ভিতরে ইগোটা কিন্তু বাবা মা থেকেই আসে। সন্তানের কিছুটা ইগো থাকা ভালো, সেটা একটা অন্য পার্সপেক্টিভে। কিন্তু আপনি যদি ইগোইস্টিক সবসময় থেকে যান, তার মানে আপনি আসলেই আপনার ক্যারিয়ারে সমস্যা হবে, আপনি সোসিও ইকোনমিক কনটেক্সটে আপনি অনেক বেশি সাফার করবেন, এবং রিয়েল হ্যাপিনেস তো আপনার মধ্যে সবসময় থাকবেই না। আপনি সবসময় একটা ডিসস্যাটিসফ্যাকশনের মধ্যে থাকবেন, আপনার একটা অন্যরকম এক্সপেকটেশন তৈরি হবে। সো ইগো গুলো তৈরি হয়েছে আসলে আমাদের সামাজিক যে কনটেক্সটে, বস্তুগত ভালোবাসার ক্ষেত্রে। আমরা বস্তুকে অনেক ভালোবাসি, কার কয়টা ফ্ল্যাট আছে, কার কয় বিঘা জমি আছে, কার বাসাতে কত ভালো ফার্নিচার আছে, কে ব্র্যান্ডেড জামা পরে, কে কোন সেলুনে শেভ করে, হ্যাঁ, কোন কোন মোটরসাইকেল সে চালায়, এগুলো সবই আসলে ইগোর পার্ট। আপনি মানুষ হিসেবে এসেছেন এই পৃথিবীকে সার্ভ করার জন্য, একটা সার্টেন টাইম পরে আপনাকে অবশ্যই চলে যেতে হবে। আপনি মাটিতে থাকেন, আপনি সিন্ধুকে থাকেন, আপনি সোনার চামচে খান, আর আপনার কাছে কোটি কোটি টাকা থাকুক, আর আপনি দরিদ্র থাকে, আপনার ভিক্ষা করে খান, রাস্তার পাগল, সব একই অবস্থা। সুতরাং আপনার ভিতরে যদি এই বোধটা তৈরি হয় যে আপনার মৃত্যু নিশ্চিত, আপনি একটা নিশ্চিত জীবন নিয়ে বেড়াচ্ছেন যেটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, তাহলে আসলে আপনার ভিতরে ইগো থাকবে না। এবং পরিবারগুলোতে ইগো তৈরি হয়েছে কারণ হলো আমরা আমাদের জীবনের পারপাস থেকে বস্তুগত জিনিসটাকে আমরা আসল বলে মনে করেছি, এবং এই বস্তুগত সাথে কম্পিটিশন শুরু হয়ে গেছে, কার কয়টা বাসায় ভালো ফার্নিচার, এটসেট্রা এটসেট্রা। এবং সেখানে আমার একটা ফার্নিচার হলে আমাদের ইগো তৈরি হয়, আমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়লে ইগো তৈরি হয়, একটা ভালো চাকরি পেলে ইগো তৈরি হয়, আর না হয়ে যায়। এই বিষয়গুলো আসলে আমাদেরকে টেনে নিয়ে বেড়াচ্ছে। বাবা মা হিসেবে আমরা অনেক বোকামি করছি, পরিবারে আমরা বোকামি করছি। সুন্দর একটা প্রশ্ন করার জন্য ফজলুল করিম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আমরা আপনার প্রশ্ন উত্তর দিতে পেরেছি। আপনার যদি আরো কোনো কমেন্টস, প্রশ্ন থাকে, আপনি অবশ্যই আমাদেরকে করতে পারবেন। থ্যাংক ইউ ইমতাজ আলী ভাই, চমৎকার একটা বিষয় আপনি সুন্দর করে আলোকপাত করেছেন। ইমতাজ আলী ভাই, আরেকটা জিনিস আপনার কাছে আমি জানতে চাই, আমাদের গ্রামীণ যে অবকাঠামো আছে, গ্রামে যে বাবারা বসবাস করছে, এই বাবারা তাদের যে ধরনের কাজ, তাদের যে ধরনের চাকরি বাকরি, তারা আসলে কত পার্সেন্ট বাবা কি ধরনের সমস্যার মধ্যে পড়ছে, তারা সন্তানের ব্যাপারে কতটুকু সময় দিতে পারছে, সন্তান কি ন্যাচারালি মানুষ হচ্ছে, তারা কিরকম চিন্তা করছে কিনা, অথবা সন্তানের দায়িত্ব অন্য কাউকে দিয়ে নিজেকে নিজে হেলায় বা নিজে গা ভাসিয়ে চলছে কিনা। বিষয়টা আপনি কিভাবে দেখেছেন, বা আপনার অভিজ্ঞতায় কি কি সমস্যা আছে বলে আপনি মনে করেন, বিষয়গুলো যদি আপনি একটু তুলে ধরেন আমাদের সকলের জন্য। ধন্যবাদ ভাইয়া। এখানে হচ্ছে বাবারা মনে করছে যে তাদের সন্তানরা হচ্ছে ন্যাচারালি বড় হচ্ছে। এই এই যখন এই মাইন্ডটা তার ভিতরে সেট আপ হচ্ছে যে না, আমার সন্তান তো ন্যাচারালি বড় হচ্ছে, এখানে আমার কি কি ভূমিকা আছে এসব বিষয়ে বা তাদের হচ্ছে ধারণা কম। যে কারণে প্রত্যেকটা ফ্যামিলিতে বা প্রত্যেকটা পরিবারে বাবাদের হচ্ছে টোটালি পরিবার থেকে হচ্ছে বাবারা আলাদা, এবং এরা হচ্ছে ফ্যামিলিতে আলটিমেটলি মোটেও ইম্পর্টেন্স যে টাইমটুকু বা সঠিক যে সময়টুকু এগুলা দিয়ে দিচ্ছে না। এছাড়াও গ্রামীণ পর্যায়ে যেসব বাবারা আছে, এরা হচ্ছে তাদের যে কর্মকাণ্ড এইগুলাতেই সবচেয়ে বেশি সময় পার করে এবং অ্যাক্টিভ সময় পরিবারকে দেয় না। তাছাড়াও বাবারা হচ্ছে
সবসময় তাদের ভিতরে এই মেন্টালিটি কাজ করে যে না, আমার সন্তান তো বড় হচ্ছে, ঠিক মতো লেখাপড়া করছে, খাচ্ছে, এখানে আমি আর তাকে কি পরামর্শ দিতে পারি, বা আমি তাকে আবার কিভাবে নার্সিং করতে পারি, এইসব বিষয়গুলোতে সবচেয়ে অনেক বেশি ল্যাকিং আছে বলে আমি মনে করি। কারণ বাবারা যদি একটু মনিটরিং করে, নার্সিং করে, তাহলে কিন্তু এই টোটাল পরিবারের অনেক মোড় ঘোরানো সম্ভব বলে মনে হয়। এছাড়াও প্রত্যেকটা আমাদের এলাকাতেই প্রত্যেকটা বাবারাই সবসময় হচ্ছে তার আউটস্ট্যান্ডিং কাজের যে কাজতেই সবসময় নিমজ্জিত থাকে, বা ওই কাজটা নিয়ে বেশি ব্যস্ততা প্রদর্শন করে। এছাড়াও পরিবারের যে সমস্যাগুলা বা আদার্স কিভাবে সন্তানকে ডেভেলপ, এসব বিষয়ে ডিসকাস এদের মেন্টালিটিতেই থাকে না। যে কারণ এটা মনে করছে প্রথমে যে ধারণা, তার সন্তান হচ্ছে ন্যাচারালি বেড়ে উঠছে, এখানে আমার কি রোল থাকতে পারে, এই বিষয়টা সবচেয়ে বড় কনসিয়াস যে তারা, কিন্তু এদের এই ধারণাটুকু পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করি বাবাদের। থ্যাংক ইউ ভেরি মাচ ইমতিয়াজ আলী। আপনার এই মতামতের সাথে আমি আরেকটা বিষয়ে আলোচনা করতে, অনেক ক্ষেত্রে বাবা এবং মায়ের সাথে একটা দ্বন্দ্ব তৈরি হয়। বাবা অনেক সময় মনে করে যে মা যেহেতু সংসার দেখাশোনা করছে, বিশেষ করে মা যদি হাউস ওয়াইফ হয়, তাহলে বাবা মনে করে যে সন্তানের সমস্ত দায়িত্ব আসলে মায়ের, এবং মাকেই সমস্ত ব্লেমিং করা হয়, মাকেই সমস্ত রকমের ভৎসনা করা হয় এবং বলা হয় তোমার সন্তান এটা করছে, এবং মাকেই এটার জন্য অত্যাচারিত হতে হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সংসারে অশান্তি বাবা এসে মার উপরে করে। তো এই সকল ক্ষেত্রে আসলে বাবাদের জন্য আপনার কি পরামর্শ দিবেন? মা কি আসলে একা সন্তানের দায়িত্ব নিতে পারে কিনা, বা বাবা মার সাথে এই যে মতানৈক্য তৈরি হয়, সেটা আসলে পরিবার, সংসার এবং সন্তান কারো জন্য মঙ্গল বয়ে আনে কিনা, বিষয়টা আপনি কিভাবে, কোনো অভিজ্ঞতা আছে কিনা, বা আপনি কিভাবে দেখেন বিষয়টা? হুম। না, ধন্যবাদ ভাই। কারণ এলাকাতে দেখা যাচ্ছে প্রায় প্রতিটি ফ্যামিলিতেই এইরকম প্রবলেমের সম্মুখীন হতে হয়। কারণ সব সময় বাবারা একটা উগ্র মেজাজিপূর্ণ থাকে। যে হচ্ছে আমি টাকা ইনকাম করছি, আর বাদ বাকি দেখভাল বা সংসারের সমস্ত দায় দেখতে হচ্ছে মায়ের উপর। কোনো কিছু একটা কিছু করলে বা যদি খারাপ কিছু করে, তখন হচ্ছে মাকেই দোষারোপ করা হয়। কিন্তু আলটিমেটলি মা টোটাল সংসারটা দেখভাল করার পরে সন্তানের বিষয় হচ্ছে ওইরকম নার্সিং তাদের থাকে না। এর জন্যই টোটাল ওই সন্তানটা বা হচ্ছে ওই মাকে সবচেয়ে বেশি বাবারা দোষারোপ করে যে হ্যাঁ, তোমার কারণে এই সন্তান এই কিছু করছে, এই হচ্ছে, সেই করছে, তুমি এই বিষয়টা দেখো না, আগে বলনি কেন। কিন্তু কখনোই কেউ নিজের দোষ নিজের ঘাড়ে নিতে চায় না। আলটিমেটলি সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা, যে বাবারাই সবসময় শাসন করেই থাকে, কিন্তু কখনো কোনো জিনিস বোঝার বা জানার চেষ্টা করে না। হ্যাঁ, এর জন্যই বাবারা সবসময় হচ্ছে মাদের প্রতি সবচেয়ে বেশি দোষারোপ করে যে তোমার জন্যই আজকে এই কাজটা হয়েছে, তুমি এটা না করে ওইটা করতে পারতে। কিন্তু এরকম হচ্ছে যখন সমস্যার সৃষ্টি হয়, তখন দেখা যায় সে পরামর্শ দেয় বা এটা আমাকে জানাতে পারতে, কিন্তু প্রথম থেকে হচ্ছে তার যে একটা মানসিকতা, এগুলা হচ্ছে পরিবারে কোনো ভূমিকায় তাদের থাকে না। কিন্তু যখন কোনো সমস্যা হবে, তখন তিনি নেতৃত্ব দিতে চায়, হ্যাঁ তুমি এই করছো, আগে জানাওনি, আমাকে বলোনি। এইসব বিষয়গুলা হচ্ছে সম্পূর্ণ এলাকাতে সম্পূর্ণ হচ্ছে বাবাদের জন্যই একটা ফ্যামিলিতে সমস্যার সৃষ্টি বেশি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন আসিফ, আসিফ আক্তার আকাশ। থ্যাংক ইউ আকাশ। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। এবং ফজলুল করিম বলেছেন অনেক সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ ফজলুল করিম ভাই। ফজলুল করিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন রাখতে পারবেন, এবং আমরা আশা করব আপনি আপনার পরিবারকে সুন্দর করে গুছিয়ে নেবেন। আপনার পরিবার যদি সুন্দর হয়, আপনার জীবনের শ্রেষ্ঠ জিনিসটা আপনি পেয়ে যাবেন। এবং আপনার জীবনে আপনি যাই করেন না কেন, আপনার পরিবারটাকে যদি আপনি স্বর্গীয় পরিবেশে রাখতে পারেন, আপনার সন্তান যদি একটা সুনাগরিক, একটা ভালো মনের মানুষ হয়, তার ক্যারিয়ার যেরকমই হোক না কেন, যদি সে ভালো মানুষ হয়, ডেফিনেটলি তার ক্যারিয়ার এবং অন্যান্য জিনিসগুলো অটোমেটিক্যালি পাইপলাইনের মধ্যে পানির মতো চলে যাবে। অর্থাৎ আপনার পাইপে যদি পানি থাকে, তাহলে অটোমেটিক্যালি অনেক কিছু ফ্লো করে চলে যাবে। আপনার সন্তান যদি ভালো মানুষ হয়, তাকে ভালো চাকরি মানুষ দিবে। আপনার সন্তানের যদি ভালো ডিসিপ্লিন আকারে আপনি বড় করতে পারেন, সে ভালো জায়গায় গিয়ে ভালো কাজ পাবে। আপনার সন্তান যদি সৎ হয়, সবাই তাকে সেলিউট করবে। আপনার সন্তান যদি হার্ডওয়ার্কিং হয়, কর্পোরেটে তাকে সবাই ভালোবাসবে। সুতরাং আমরা আসলে যে মিস্টেকটা করে থাকি,
বস্তুগত জিনিসগুলোকে হাইলাইট করে আমার সন্তানের যেটা আসলে জীবনের জন্য কাজে লাগবে সেগুলোকে আমরা ডাইলিউট করে ফেলি। আমরা বলি পড়ালেখা করো, জিপিএ 5 পাও, ক্লাসে ফার্স্ট হও, ভালো চাকরি পাও, কিন্তু এটার সাথে আমার আসলে ভালো একটা জীবন পাওয়ার জন্য যেটা দরকার, যে কৌশলগুলো, যে জ্ঞানগুলো, যে স্কিলগুলো আমার চাকরি পাওয়ার জন্য দরকার, ভালো মানুষ হওয়ার জন্য দরকার, পৃথিবীতে বেঁচে থাকার জন্য দরকার, মানুষের সাথে নেটওয়ার্কিং ভালো হওয়ার জন্য দরকার, ভালোবাসা পাওয়ার জন্য দরকার, সম্মান পাওয়ার জন্য দরকার, বাবা মা হিসেবে আমরা সবগুলোর ভিতরে হয়তো একটা জিনিসকে আমরা শুধু প্রায়োরিটি দিই। সে কারণে বাবা মাকে আমাদেরকে আসলে প্রায়োরিটি দিতে হবে সন্তানকে ভালো মানুষ করার। আপনার সন্তান যদি ভালো মানবীয় গুণাবলী সম্পূর্ণ হয়, তার জীবনের সমস্ত অ্যাচিভমেন্ট অটোমেটিক্যালি পানির ফ্লোর মতো চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্দ্রজানি ভাই, আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাই। আমাদের গ্রামীণ যে অবকাঠামো, এই গ্রামীণ অবকাঠামোর ভিতরে আমরা আসলে নানান রকমের চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি। একটা চ্যালেঞ্জ, এটা হচ্ছে অর্থনীতি একটা চ্যালেঞ্জ। অনেক সন্তানেরা মনে করে যে তারা তারা বড় স্বপ্নই দেখতে পারে না, তাদেরকে কেউ বড় স্বপ্নই দেখায় না। এবং একটা বিষয় হচ্ছে যে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রামের ভিতরে ডিসক্রিমিনেশন অনেক বেশি, কারণ গ্রামের মধ্যে ইগো প্রবলেম গ্রামেও অনেক বেশি, যে সে চেয়ারম্যানের ছেলে, সে কেন ওর সাথে বসবে, ওর কাছে বসবে, ওর কাছে কেন যাবে। হ্যাঁ, এবং পরিবার থেকেও কিন্তু এটা বলে দেওয়া হয় যে তুমি ওদের সাথে মিশো না, ওদের সাথে মিশো না, এটসেট্রা এটসেট্রা। তো বাবা মা হিসেবে একটা সন্তানকে আসলে হোমোজিনিয়াস, সন্তানকে যেন মানবিক করার জন্য, সন্তানের ভিতরে সততা ইনজেক্ট করার জন্য, সন্তানের ভিতরে একটা মানবীয় গুণাবলী, অপরকে সাহায্য করতে হবে এবং পৃথিবীর জন্য কাজ করতে হবে, সৎ পথে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এই যে বিষয়গুলো, এটা এই গুণগুলো সন্তানের ভিতরে করার জন্য বাবা মাকে আসলে সন্তানকে কোন বয়স থেকে কি কি বিষয়ে ইনভলভ করা উচিত বলে আপনি মনে করেন? খেলাধুলা হোক, অন্যান্য স্কাউটিং, অনেক ধরনের জিনিস থাকতে পারে। তো আপনি কি মনে করেন সন্তানের যে পড়াশোনার সাথে সাথে আরো অন্যান্য যে গুণাবলী দরকার, এগুলো বাবা মা তাদেরকে কিভাবে পারিপার্শ্বিক পরিবেশের চ্যালেঞ্জের মধ্যে থেকেও গ্রামীণ অবকাঠামোর ভিতরে করতে পারে বলে আপনি মনে করেন? হুম, ধন্যবাদ ভাই। আহ, এখানে হচ্ছে পড়াশোনার পাশাপাশি আদার্স যে গ্রামীণ অবকাঠামো বিষয়ে আহ, বাবারা হচ্ছে সন্তানকে দিক নির্দেশনামূলক পরামর্শ দিতে পারে। সেক্ষেত্রে মনে করেন যে না তুমি এর সঙ্গে চলো না, এইসব বিষয়গুলা তার ভিতরে ছোট থেকে না দিয়ে ভালো কিছু পরামর্শ দিবে যে কোনটা করলে ভালো হয় বা কিভাবে চলবে, কার সঙ্গে চলবে, বা কে কেমন তোমাকে কিভাবে দেখছে, বা তোমার মেন্টালিটি কিভাবে পরিবর্তন হচ্ছে। এই বিষয়ে যদি বাবা কোনো সন্তানের জন্য দিক নির্দেশনা দেয়, তো সেক্ষেত্রে সন্তানের হচ্ছে ভবিষ্যৎ উজ্জ্বল বয়ে আনবে। কিন্তু সে এটা না করে দেখা যাচ্ছে অনেক বাবারা তাদের সন্তানকে কিছু কিছু পয়েন্ট আউট করে দেয় যে এই কাজটা করো না, এর সঙ্গে যাবে না, ওর সঙ্গে খেলবে না। এই যে কিছু কিছু যে বাধা বিপত্তি গুলা দিয়ে দেয় বা সন্তানের ভিতরে একটা ক্লু দিয়ে দেয়, এখানে হচ্ছে সন্তানের যে মাইন্ড সেট আপটা অনেক নেগলেন্সিতে পরিণত হয়। সেক্ষেত্রে ওই সন্তান সুষ্ঠুভাবে বিকশিত হতে পারে না, তার ওই জ্ঞান বুদ্ধি বিবেক এগুলো হচ্ছে বিকশিত হতে পারে না। একজন বাবার কারণেই কিন্তু সন্তানের এই সব বিষয়গুলোর কারণে বা এসব কথাবার্তার কারণে কিন্তু এই সন্তানের ভিতরে যে জ্ঞান বুদ্ধি বিবেক আছে এগুলো কিন্তু বিকশিত হতে পারছে না। সেক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে শুধু চেয়ারম্যান হোক বা টাকাওয়ালা হোক বা অর্থবিত্তের মালিক হোক, প্রত্যেক বাবাদেরই উচিত যে ছেলেকে শুধু শিক্ষিত বা সার্টিফিকেট অর্জনের জন্য পড়াশোনা করার প্রয়োজন নেই। এর পাশাপাশি এক্সট্রা যে কারিকুলাম গুলো আছে বা এক্সট্রা যে নলেজ গুলো আছে এইগুলা সন্তানকে অর্জন করানো প্রয়োজন। তুমি যে চেয়ারম্যান বা তোমার যে টাকা আছে এই টাকা দিয়ে তোমার সন্তানের লাইফ কেটে যাবে, যদি এরকম মেন্টালিটি থাকে তবে সেক্ষেত্রে ওই সন্তানের জন্য হচ্ছে ভবিষ্যৎ অন্ধকার। আহ, এর জন্যই প্রত্যেক গ্রামীণ যে বাবারা আছে বা শহর কেন্দ্রিক যে বাবারা আছে এদের মাইন্ডটা ব্রড হতে হবে। ব্রড না হলে কখনোই এটা মানে এই সমাজটা পরিবর্তন করা সম্ভব না। যেমন আপনি যেমন বলে থাকেন বা আপনি আপনার সাথে আমিও সম্পূর্ণ একমত যে আমার সন্তান হচ্ছে পরিবারের সন্তান। পরিবারের সন্তান মানে টোটাল সমাজের সন্তান, সমাজের সন্তান মানে টোটাল থানা ইউনিয়ন বা দেশের সম্পদ বা দেশের সন্তান। যদি এরকম মেন্টালিটি ওই বাবারা বা প্রত্যেক বাবা এরকম মেন্টালিটি মাইন্ড সেট আপ নিয়ে নেয়, তবে হচ্ছে ওই সন্তান বা
প্রত্যেকটা ফ্যামিলিতে এক একটি হচ্ছে বিকশিত এবং বুদ্ধিসম্পন্ন, বিবেকবোধ এবং জ্ঞানসম্পন্ন সুসন্তান এবং সম্পদে পরিণত হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্তেজার আলী। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে, আমরা প্রায় 1 ঘন্টার উপরে আড্ডা দিয়ে ফেলেছি। আপনার যদি হ্যাঁ কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে করতে পারেন। হ্যাঁ থ্যাংক ইউ। ধন্যবাদ। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে একটা সন্তান যখন বুদ্ধিসম্পন্ন হচ্ছে বা 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 তার বিবেকবোধ পরিবর্তন হচ্ছে, সে সন্তান বুঝছে যে না আমার পরিবারে এই কাজটা করলে ভালো হচ্ছে বা এইটা করলে মন্দ। স্বভাবত সংসারের বড় সন্তান এইসব দায়িত্বগুলো বেশি নিয়ে থাকে। এক্ষেত্রে আহ, সে সন্তান যে ডিসিশনটা নিচ্ছে বা যে চিন্তা ভাবনাটা নিচ্ছে, এটা কিন্তু বাবাদের সাথে মিলছে না। বা বাবারা এটা অন্য দৃষ্টিকোণে নিচ্ছে বা পরিবারটাকে হচ্ছে বাবারা এই সংসারে আরো বিশৃঙ্খলা করছে। এই বিষয়টাতে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এই বিষয়টি? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি হয়তো বাবাদের একটা বয়সের ব্যাপার আপনি হয়তো বলেছেন। সো বাবা এবং সন্তান, আহ, শুধু শুধু বাবা এবং সন্তান না, প্রতিটা পৃথিবীর কিন্তু মানুষের যে ব্রেন, প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা। সৃষ্টিকর্তা আসলে এতই রহস্যজনক এবং এতই ইউনিক ভাবে উনি এই মানুষকে সৃষ্টি করেছেন যে প্রত্যেকটা মানুষই আলাদা। ইভেন বাবার সন্তান হলেও, এক বাবার যদি 4টা সন্তান হয়, একই বাবার ক্রোমোজোম একই মায়ের ক্রোমোজোম থেকে আসার পরেও 4টা সন্তান কিন্তু 4 রকম। ইভেন ইন্টারেস্টিংলি হলেও এই 4টা সন্তানের কেউই 100% বাবার মতো না, কেউই 100% মায়ের মতো না। সো বেসিকলি আমরা যদি নেতৃত্বের গুণাবলীর কথা বলি, বাবা যদি একজন লিডার হয়, আসলে একজন প্রকৃত লিডার উনি, যিনি আসলে আরো লিডার তৈরি করেন। আমরা আমাদের আসলে এই সাবকন্টিনেন্টে, কান্ট্রি লাইক বাংলাদেশ বা আমাদের একটা গ্রাম বা আমাদের একটা শহর বা আমাদের একটা মানে ইউনিয়নে যে আমরা যে মানসিকতায় বড় হই, আমাদের আসলে ছোটবেলা থেকে এই নেতৃত্বের বিষয়টাকে শেখানো হয় না। আমাদের বলা হয় নেতা মানে আমাদের আসলে রাজনৈতিক নেতা, আসলে তা না, প্রতিটা মানুষই আসলে নেতা। আমার সন্তান কিন্তু নেতা। আমার সন্তানের বয়স যদি 3 বছর হয়, আমরা হয়তো ছোটবেলায় খুব আদর করে বলি, খুব গর্ব করি, দেখো আমার 3 বছরের ছেলে এটা করতে পারছে, এবং আমরা কিন্তু বাবা ওইটা ফলো করি। কিন্তু সন্তানের বয়স যখন বাড়তে থাকে, তখন কেন জানি সন্তানের কথা আমি আর সহ্য করতে পারি না, যখন আমার মতের সাথে অমিল হয়। এই জায়গাটা আমিও বাবাদেরকে বলবো যে সন্তান কিন্তু আপনার লাইনের না, এবং আমরা একটা সবসময় বলি যে আপনার সন্তান কিন্তু আপনার সাবঅর্ডিনেট না। আপনি বস অলওয়েজ রাইট, এই থিওরিতে কিন্তু পরিবার চালানো যাবে না। সন্তানকে অবশ্যই আপনার কথা শুনতে হবে, আপনাকেও সন্তানের কথা শুনতে হবে। এবং এখানে একটা নাইস, একটা একটা হেলদি ডিবেট হতে পারে। সন্তান কাজ আপনি জানতে চান, সন্তান কেন এটা বলছে, তার যুক্তি কি। এবং আপনি কিন্তু, আমরা মানুষ ন্যাচারালি আরেকজনের কথা শুনি পাল্টা যুক্তি দেওয়ার জন্য। আমরা ম্যাচিউর লিডারশিপ যদি আমরা না জানি, আমাদের যদি সেই ম্যাচিউরিটি না থাকে, তাহলে আপনি যাই বলেন না কেন, আমার ব্রেনের ভিতরে লজিক্যালি আপনার রিপিট একটা কথা বলার জন্য আমার ব্রেন প্রস্তুতি নিতে থাকে। এখানেই আমাদের যেটা আমরা বলি বডি, মাইন্ড এবং ইমোশন, এই কন্ট্রোলটা আপনাকে নিতে হবে। আপনার চিন্তার জায়গায় আমি যখন কথা বলছি, আপনি যদি আমার কথা ওপেন মাইন্ডে না শুনেন, আপনার ব্রেনে কিন্তু এটা ঢুকবে না। আপনি পুরোটা শুনবেনই না, আপনি শুনবেন শুধু আমাকে রিপ্লাই দেওয়ার জন্য, তাহলে আপনি শিখতে পারবেন না, আপনার ভিতরে কোনো পরিবর্তন আসবে না। সো আমরা বাবারা আসলে এমন একটা মাইন্ড স্ট্যাটাসে থাকি, এমন একটা স্টেটে থাকি যে আমরা আসলে ওপেন মাইন্ডে সন্তানের কথা শুনি না। আমরা সন্তানকে ছোট মনে করে সন্তানের কথা শুনি। আমার সন্তান যদি কোনো একটা ভালো আইডিয়াও দেয়, বলি তুই ছোট, তুই বুঝবি না, তুই এত অভিজ্ঞতা নাই, তুই কি বুঝিস এটা। তখন কিন্তু সন্তান একটা হতাশা কাজ করে। এবং সন্তান কিন্তু যদি মনে করে যে না এটা সঠিক, এবং তার কাছে যদি লজিক থাকে, সে যদি এটাকে প্রেজেন্ট না করে, তাহলে সে কিন্তু ওটাই করার জন্য চেষ্টা করে এবং বাবা মাকে ভায়োলেট করে। তখন সন্তান বলেছিল বাবা মা শুনে নাই, তখন ভায়োলেট করে যে এক্সিকিউশনে যায়, তখনই কনফ্লিক্টটা তৈরি হয় এবং একটা অশান্তি তৈরি হয়। সো প্রতিটা পরিবারই আসলে এক একটা প্রতিষ্ঠান। আপনি যেমন একটা প্রতিষ্ঠানে কাজ করেন, আমরা একটা প্রতিষ্ঠান চালাই। সো এই প্রতিষ্ঠানে যেমন আপনার একটা, সবাই মিলিত যখন একটা সিদ্ধান্ত হবে, মিলিতভাবে নিতে হবে, ঐক্যমতে থাকতে হবে। এখন আপনি সিদ্ধান্ত নেন একটা গাছ লাগাবেন, এখন ও বলছে যে না গাছ লাগানো যাবে না, একজন গাছ লাগাই দিল আর একজন গাছটা কেটে দিল, তাহলে তো আসলে দুজনেরই ক্ষতি হলো। সো পরিবারটাও ঠিক এরকম। বিশেষ করে বাবাদের যখন একটু বয়স হয়ে যায়, সন্তানরা যখন নিজেরাও বাবা হয়ে যায়, তো এইরকম সিনিয়র বাবাদের সাথে মাঝ বয়সী সন্তানদের বিভিন্ন মতের
এই কনফ্লিক্টটা তৈরি হয়। সেখানে সন্তানকেও বাবাকে রেসপেক্টের জায়গা থেকে তার ওপিনিয়নটা তুলে ধরতে হবে, বাবাকেও সন্তানের সাথে হেলদি একটা মতামত শেয়ারিং করতে হবে। এবং সে কারণে আমরা সবসময় বলে থাকি পরিবারগুলোতে আসলে পারিবারিক মিটিং খুবই জরুরি। পরিবারগুলোতে যদি আমরা পারিবারিক মিটিং এর প্র্যাকটিস করি খুব অল্প বয়স থেকে সন্তানের সাথে করে নিয়ে, এবং আমাদের পরিবারে আমরা প্র্যাকটিস করি, সন্তানকে অনেক সময় মিটিং এর সভাপতি করে দেওয়া হয় যে আজকের মিটিং এর সভাপতি আমার 5 বছরের সন্তান, ও যতক্ষণ বলবে মিটিং শেষ তখন মিটিং শেষ। ও যদি বলে আচ্ছা ঠিক আছে এটাই ফাইনাল ডিসিশন আমরা লক করতে পারি, সবাই যদি বলে ঠিক আছে তাহলে এটা ঠিক। তাহলে সন্তানকে কিন্তু এভাবে আমাদেরকে নেতৃত্ব দিতে শিখাইতে হবে। সন্তানের ভিতরে অপরের মতামত শোনার ধৈর্য শিখাইতে হবে, অপরের মতামতকে মূল্যায়ন করা ধৈর্য শিখাইতে হবে। যদি সন্তানকে যখন আমি শিখাবো, আমি বাবা নিজেও কিন্তু রিয়াক্টিফাই হয়ে যাব, কারেক্টিভ হয়ে যাব। সুতরাং বাবা মানেই যে সে সবকিছু রাইট, সবকিছু চাপিয়ে দিবে, এরকম বাবারাই আসলে আমরা বোকামি করছি। এবং যে কারণে আমাদের এই বোকা বাবা পেজে আমরা সব বাবাকে রিকোয়েস্ট করছি আমরা যেন বোকামি না করি, আমাদের নিজেদের অ্যাকশন, নিজেদের বিহেভিয়ার, নিজেদের কর্ম পরিকল্পনা যেন আমাদের সন্তানরা ফলো করতে পারে, যেটা আগামী সুন্দর পৃথিবীর জন্য বাস্তবিক হয়। সো আমি বাবা যদি কারেক্টিভ সঠিক অ্যাকশন, ন্যায়পরায়ণতা এবং সঠিক মতামত আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্ত না নিয়ে চাপিয়ে দেওয়ার সবসময় সিদ্ধান্ত নিতে থাকি, ডেফিনেটলি আমার সন্তান সবসময় আমার সাথে অ্যালাইন থাকবে না। সে তার সাথে একটা তৈরি হবে, তার মতো একটা জায়গা তৈরি হবে, আমি আমার মতো থাকবো। সুতরাং সন্তান একটা যতক্ষণ পর্যন্ত আমার ডিপেন্ডেন্সি আছে ততক্ষণ হয়তো আমার কথা বাধ্য হয়ে শুনবে, যখন ডিপেন্ডেন্সির বাইরে চলে যাবে সে তার মতো করেই চিন্তা করবে। তো সে কারণে বাবা মাকে সতর্ক থাকতে হবে সন্তানকে মিলেমিশে ঐক্যমতে থাকার জন্য। কিন্তু জানি অনেক অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আমি কি আপনার উত্তর দিতে পেরেছি কিনা, বা আপনার এর সাথে আরো কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদেরকে রাখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। না, ধন্যবাদ ভাইয়া, আপনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারছেন এবং এই মূল বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার ভাবে প্রেজেন্টেশন করতে পারছেন। এখানে আরো বিষয় যেটা হচ্ছে বাবাদের ক্ষেত্রে, যে সন্তান যখন কোনো পরিকল্পনা নিচ্ছে বা কি করলে ভালো হয় এই বিষয়ে শেয়ার করছে, তখন বাবা এটাকে হচ্ছে ওইভাবে মূল্যায়ন করছে না। যেমন আপনি বললেন যে পরিবারে প্রত্যেকজন যাদের আছে তাদের মিটিং প্রয়োজন, তাদের ভিতরে আলোচনার প্রয়োজন, কিন্তু বাবা সব সময় নিজের এই যে কর্তৃত্ব বজায় রাখার জন্য উনি হচ্ছে বলছে যে না এটা করা যাবে না, হুট করে মানে শেষ সময় একটা সিদ্ধান্ত বলে যে না আমি যেটা বলছি সেটাই ফাইনাল। এই বিষয়গুলা যেমন হচ্ছে বাবার যে একটা এক্সট্রা ডিপেন্ড দেয় বা এক্সট্রা জোর দেয় কোনো কাজের প্রতি, এক্ষেত্রে বাবাদের কি এই বিষয়গুলো কি ভুল হচ্ছে বলে আপনি মনে করছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি সমস্ত বাবাদেরকে শ্রদ্ধা রেখেই বলছি, ভুল সঠিক এখানে আসলে তুলনা করাটা অনেক কঠিন। আপনি হয়তো ওই সিদ্ধান্তটাই সবাই মিলে নিলে সঠিক সিদ্ধান্ত, কারণ এখানে একটা ডেফিনেটলি শেয়ারিং এর একটা ব্যাপার থাকতে হবে। আপনি কেন এই সিদ্ধান্তটা নিতে চাচ্ছেন সেইটার সুন্দর একটা উপস্থাপনা সকলের কাছে থাকতে হবে। আপনি যদি কোনো সিকিউরিটি ইস্যু মনে করেন, আপনি যদি কোনো পারিবারিক প্যাস্টিজের কথা মনে করেন, আপনি যদি আপনার বংশ গৌরবের কথা মনে করেন, আপনি যদি কোনো লজিক্যাল অর্থনৈতিক কারণে মনে করেন, আপনি যদি কোনো অন্য কোনো কারণে মনে করেন, তাহলে সেটাকে প্রেজেন্ট করতে হবে এবং সন্তানরা হয়তো সেটাই মেনে নিবে। কিন্তু তারা যদি কনভিন্স হয়, অর্থাৎ আপনি যে কোনো প্রতিষ্ঠানে যদি মনে করেন আপনি এমন একটা সিদ্ধান্ত নিবেন যে সিদ্ধান্তটা যদি কনভিন্সিং হয়, এভরিবডি কনভিন্স, দেন অবশ্যই এটার ফল অনেক ভালো হবে এবং পরিবারের বন্ধনগুলো আরো দৃঢ় হবে। এখানে ভুল সঠিক বলাটা মুশকিল, বাট যে কোনো সিদ্ধান্ত ওপেনলি, উইথ লজিক, উইথ সেন্স অফ রিজনস দিয়ে ব্যাখ্যা করে যখন আমরা উপস্থাপনা করব, ডেফিনেটলি সন্তান যদি ভুল বুঝে তার ভুলটা ভেঙে যাবে, বাবা যদি ভুল বুঝে তার ভুলটাও ভেঙে যাবে। নট নেসেসারি সবসময় বাবার ডিসিশনই থাকবে, নট নেসেসারি সবসময় সন্তানের ডিসিশনও থাকবে। বাট এক্ষেত্রে যেটা হয়, যদি বাবারা বেশি অ্যাগ্রেসিভ হয়, সন্তান যারা স্মার্ট তারা আসলে বাবার ডিসিশনটাকেই মানে, যতক্ষণ পর্যন্ত বাবার মানে সমস্ত কিছু ইন্ডিপেন্ডেন্সি আছে। যখন সন্তান সন্তান আলাদা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন আসলে তখন একটা দুটো দুটো আলাদা লাইন তৈরি হয়, বাবার মতো বাবা করেন, সন্তানের মতো সন্তান করেন, সেখানে একটা বিভেদের জায়গা থাকে। বাট বাবাকে অবশ্যই সন্তানকে রেসপেক্ট করতে হবে সবসময়, সন্তানকেও বাবাকে রেসপেক্ট এবং শ্রদ্ধা রাখতে হবে। এখানে সম্পর্কটা এবং সিদ্ধান্তের ক্ষেত্রে যেন কনফ্লিক্টটা না হয়, তবে বাবাই এই শিক্ষাটা দেবে যেন সবাই মিলে সিদ্ধান্তটা নেয়। বাবা যখন এটা সিদ্ধান্ত শিখাবে সন্তানকে, সন্তান তখন অনার করাটা শিখবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে ধন্যবাদ ভাই, খুব সুন্দরভাবে এই বিষয়গুলা তুলে ধরেছেন।
যেমন এটা কিন্তু আমাদের প্রায় সমাজে এটা দেখা যায় যে দেখা যাচ্ছে আমাদের বড় আব্বা বা হচ্ছে বাপসাদারের মধ্যে বড় যে চাচা বা বড় আব্বা যেটা উনি যে সিদ্ধান্ত দেয় সেটাই সবাই যে না এটা করা যাবে না, কিন্তু তখন ওই যে ওইভাবে তো ডিটেলসলি বলে না বা এটা আলোচনার মধ্যে করে না। এখানে হচ্ছে তিনি তার নেতৃত্ব দেখাচ্ছে। এই বিষয়টাই আমি ওই মানে ফুটে তোলার জন্য এই প্রশ্নটা করছি যে বাবাদের এগুলো বুঝতে হবে বা শুধু এক সংসারে দেখা যাচ্ছে সবাই আছে, সবার ভিতরে একজন ঠিক আছে গার্ডিয়ানস তাকে যে পদক্ষেপ নিচ্ছে এগুলা সবার মতামত জানার প্রয়োজন আছে। শুধু একার সিদ্ধান্ত নিলে তো এখানে ওই যে ঝামেলা বা সবার বিশৃঙ্খলা বা ওই তো ওইরকম সুষ্ঠু পরিবেশ হচ্ছে না বা পরিবারের ভিতরে একটা যে শৃঙ্খলা বোধ এটা ফিরে আসছে না, বরং এটা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টার জন্য আমি এই কথাগুলো মানে এই প্রশ্নটা করছি যাতে অধিকাংশ ফ্যামিলি বুঝতে পারে যে আমাদের পরিবারের যে কোনো সিদ্ধান্ত দিতে হলে সবার আলোচনা মতামত এগুলো জানার প্রয়োজন আছে এবং সবার যে ধ্যান ধারণা বা মেন্টালিটি বা সে কি উদ্দেশ্যে এই কথাগুলো বলছে এগুলা যাতে আলোচনার মাধ্যমে সবার কাছে প্রকাশ পায়। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ইমতাজ আলী ভাই, আমাদেরকে মনি স্যার আমাদের এই আলোচনার ভিতর থেকে একটা সুন্দর কমেন্টস করেছেন। আমরা এটা একটু অ্যানালাইসিস করে দেখতে পারি, যতক্ষণ তুমি অন্যের কথা হজম করবে ততক্ষণ তুমি ভালো, যখন প্রতিবাদ করতে যাবে তখন তুমি খারাপ, এটাই চরম বাস্তবতা। থ্যাংক ইউ মনি ভাই বাস্তব একটা কমেন্টস করার জন্য, বাট আমি এটাকে অন্যভাবে ব্যাখ্যা করতে চাই। প্রথমত হচ্ছে যে আমরা মানুষ সত্যিকারের অর্থে যদি আমরা রিয়েল হ্যাপিনেস এর মধ্যে থাকতে চাই, তাহলে আসলে অন্যের কথা হজম করাটা মানে আপনি সারেন্ডার করার মতো মনে হচ্ছে। তখনই আপনার ব্রেন কিন্তু একটু নাড়া দিবে যে অন্যের কথা কেন আমি হজম করব, আমার কি স্ট্যাটাস নাই, আমার কি ইগো নাই, আমার কি যোগ্যতা নাই। এই যে ইগোর যে ট্রিগারিং গুলো, এগুলো কিন্তু আপনার ব্রেন তখন ট্রিগার করবে। এখানে আসলে কথা হজম করা অথবা কথা চাপিয়ে দেওয়া দুটোই খারাপ। ব্যাপারটা হচ্ছে আপনি কোন একটা সিদ্ধান্তে আসবেন, সো আপনার একটা খোলাখুলি আলোচনা করবেন। এখানে প্রতিবাদ করারও বিষয়টা আমি মনে করছি না যে প্রতিবাদ করা, এটা হচ্ছে ওপিনিয়ন করা। এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এটা হচ্ছে আমাদের ব্রেনে এই জিনিসগুলো আসার কারণে আমাদের ভিতরে অশান্তি ক্রিয়েট হয়। একটা হচ্ছে হজম করা, মানে যিনি হজম করলেন উনি দুর্বল হয়ে গেলেন, মানে উনি নিজেকে স্যাক্রিফাইস করলেন, আমার ব্রেন মনে করলো যে আমি আমাকে স্যাক্রিফাইস করলাম, আমি ডাউন সাইডে চলে গেলাম। আর যিনি চাপিয়ে দিচ্ছেন তিনি মনে করলেন যে না আমি মনে হয় উইন করলাম, সেখানটা উইন লসের একটা ব্যাপার থাকে। আবার যিনি মনে করছেন প্রতিবাদ করলেন, যার জন্য প্রতিবাদ করলেন তিনি মনে করেন আমার মুখে মুখে কথা বললে তো বেয়াদব, এবং উনি মনে করেন আমাকে তো জিততে হবে, তাহলে উনি আমাকে কেন হারাতে চায়, তার মানে উনি একটা কম্পিটিশনের মধ্যে আছে। তো আমাদের ব্রেন গুলোর কিন্তু এটা একটা থট প্রসেস, এটা মোটেই ব্যাপারটা ওরকম না। একটা সিদ্ধান্ত কিন্তু একটাই হবে, তার মানে 5 জন মানুষ যদি থাকে 5 ধরনের ওপিনিয়ন দিতে হবে। বিদেশে বা উন্নত বিশ্বে এই জিনিসগুলো খুবই কমন। আপনি ডিবেট করেন, আপনি দেখেন ডিবেটে দেখেন যে একটা জিনিস ভালো জিনিসেরও পক্ষে এবং বিপক্ষে 5-5-10 জন লোক কথা বলে। এখানে কিন্তু কোনো শত্রুতার বিষয় নাই, আপনি আপনার লজিকটা তুলে ধরবেন, আপনি একটা লজিকটা তুলে ধরবেন। এবং খেয়াল রাখবেন একটা ফুটবল বা একটা গেমে বা একটা ক্লাসে কিন্তু একজনই ফার্স্ট হবে। আমাদের মেন্টালিটি ফার্স্ট মানে সে জিতে গেছে, যে সেকেন্ড সে মানে হেরে গেছে, মোটেই না। যে ফার্স্ট সে একটা কিছু অ্যাচিভ করেছে বা একটা পর্যায়ে আছে, কিন্তু যে সেকেন্ড সে মোটেই হেরে যায় নাই, যে থার্ড সে আরো হেরে যায় নাই। বা ক্লাসের যে রোল নাম্বার যার 60, সেই ছেলেটা যে জীবনে কিছু করবে না, সে যে পৃথিবীর জন্য বোঝা হবে, মোটেই ঠিক না। এটা আমাদের একটা ভুল ধারণা, আমাদের একটা ভুল ধারণা। সুতরাং আপনার চরম বাস্তবতা বা যাই আপনি বলেন মনি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, বাট এখানে কোনো পক্ষে হারা বা কোনো পক্ষে জিতা না, এখানে সবসময় উইন উইন জায়গায় আসতে হবে। এখানে আপনাকে আপনি আপনার মতামত দিয়েছেন বলে আপনার মতামত গ্রহণযোগ্য হবে, আমি মতামত দিয়েছি বলে আমার মতামত গ্রহণযোগ্য হবে, আমাকে ওইভাবেই মতামতটা দিতে হবে। আমাকে দেখতে হবে লজিক্যালি আমি এক্সপ্লেন করছি কিনা, লজিক্যালি আমি কনভিন্স করতে পারছি কিনা, বাট আমাদের কাছে ওই জিনিসগুলোই নেগেটিভলি সবসময় প্রেজেন্ট হয়। থ্যাংক ইউ মনি ভাই, অনেকগুলো কমেন্টস করেছেন। হাসি সবসময় সুখের কারণ বুঝায় না, মাঝে মাঝে এটাও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। বিষয়টা যদি একটু আলোকপাত করেন, চমৎকার প্রশ্ন। আমি ইমতাজ আলী ভাইয়ের একটু আলোকপাত জানতে চাই। মনি স্যার জানতে চেয়েছেন হাসির মধ্যে দুঃখ লুকানো, এটা কি আসলে এটা কি সুখের কারণ নাকি দুঃখ লুকানোর কৌশল? আহ, ধন্যবাদ। স্যার অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। কারণ হচ্ছে হাসি এটা হচ্ছে একটা টোটালি মানে অন্যরকম একটা বিষয়।
যে আপনি শুধু হাসি দিয়েই আপনি সুখ প্রকাশ করছেন এটা কিন্তু না। অনেক দুঃখ বেদনা থাকে যেটা আমি হাসির মাধ্যমে ওই বেদনাটাকে আমি হালকা করতে যাচ্ছি, এবং আমার যে ভিতরের যে মানসিকতাটা এটা মনে করেন যে এক পর্যায়ে এমন লিমিট হয়ে যাচ্ছে যেটা আমি সহ্য করতে পারছি না। কিন্তু যখন এটা আমি হাসিতে পরিণত করতে পারছি তখন কিন্তু ওই দুঃখটা ওইরকম অত গভীরভাবে ভিতরে রিয়েলাইজ হচ্ছে না। এর জন্য আমি ওই এটাকে মানে বেদনাকে আমি হাসির মাধ্যমে ওটাকে হালকা করে ফেলছি। কারণ প্রত্যেকটা জীবনই হচ্ছে গড়া সুখ দুঃখে হাসি কান্নার মাধ্যমে। কিন্তু আমি সুখের সময় আমি হাসতে পারছি, কিন্তু দুঃখের সময় ওটাকে স্ট্রাগল করে আমি ওভারকাম করতে পারছি না। এখানেই তো ব্যর্থতা চলে আসছে। এর জন্য যদি আমি দুঃখের সময়টাকেও আমি সুন্দর করে হাসি মুখে সবকিছু ম্যানেজ করে আমি আরো সামনের দিকে যদি এগোতে পারি তবেই না আমি সফল মানুষ হিসাবে বিবেচিত হব। এর জন্য সকল হাসিই কিন্তু ওই আপনার সুখের কারণ না। অনেক হাসিও থাকে যেটা দুঃখের কারণ, যেটা দুঃখ বা বেদনাকে হালকা তে পরিণত করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্দর সুন্দর দার্শনিক প্রশ্ন করেন আমাদের মনি স্যার। উনি অনেক বড় মাপের, বড় মনের দার্শনিক একজন মানুষ, খুবই ফ্যান মানুষ। আমি খুবই ওনার এই কর্মকাণ্ড এবং সবকিছু মিলে খুবই আনন্দিত, গর্বিত যে ওনার সঙ্গে আমরা একত্রিত হতে কাজ করতে পারছি। থ্যাংক ইউ ভেরি মাচ। হাসি, দুঃখ, সুখ দুঃখ, আমার কাছে বিষয়টা, আমি যদি আমার পার্সোনাল জায়গা থেকে বলি, যে হাসি জিনিসটা আলাদা একটা জিনিস, সুখ দুঃখ সবই আলাদা জিনিস। আপনাকে বুঝতে হবে আপনার ব্রেন আপনার নিয়ন্ত্রণে আছে কিনা, আপনাকে বুঝতে হবে আপনার ইমোশন আপনার নিয়ন্ত্রণে আছে কিনা। বেদনা জিনিসটাও আপনার একটা নিয়ন্ত্রণের কৌশল। আপনি আসলে বেদনাতুর হবেন কিনা সেটাও আপনার পছন্দ হওয়া উচিত। হাসি, এটা একটা আপনার অবয়বের জন্য, এটাকে আপনি অন্যভাবে দেখতে পারেন, এটা একটা এক্সারসাইজ, এটা আলাদা একটা আর্ট। আপনি যখন একজন মানুষের সাথে কথা বলবেন, আপনি হাসিতে কথা বলবেন। আপনি যখন কোনো কিছুকে প্রেজেন্ট করবেন, আপনি হাসিতে প্রেজেন্ট করবেন। সেটা একটা আর্ট, এটা একটা কৌশল। হাসিতে আছেন বলে বেদনা লুকিয়ে রাখতে হবে, নট নেসেসারি। আপনি আনন্দেও কাঁদতে পারেন। সো আনন্দের মধ্যে কাঁদতেছেন মানে আনন্দ লুকিয়ে বেদনা প্রকাশ করছেন, এটাও ব্যাপারটা ওরকম না। সো এটা প্রত্যেকটা জিনিস যদি আপনি রিয়েলিস্টিক জায়গা থেকে বলেন, এটা আমরা অনেক সময় বলে থাকি যে দুঃখকে আমরা হাসির মাধ্যমে লুকিয়ে রাখি। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা ম্যাচিউরিটি লেভেলের ব্যাপার। মেন্টালি, মানসিক ভাবে আপনি ইন্ডিপেন্ডেন্ট কিনা, মানসিক ভাবে আপনি ইন্টারডিপেন্ডেন্ট কিনা, মানসিক ভাবে আপনার বয়স কত, মানসিক ভাবে আপনি কতটা সুস্থ, সবকিছু এটার সাথে রিলেটেড। আপনি কোনো অবসাদে আছেন কিনা, আপনি কোনো কিছুর সাথে কানেক্টেড আছেন কিনা, সবকিছু কিন্তু আপনার সাথে করে নেবেন। সো হাসিতে দুঃখ লুকায় রাখা এটা একটা কৌশল, অনেকের হতে পারে, বাট ইট ডাজ নট মেক সেন্স যে হাসিতে আপনাকে সবসময় দুঃখ লুকিয়ে রাখতে হবে। বাট হাসি একটা অন্যতম প্রেজেন্টেশন। সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে বানিয়েছেন সেটা যদি আপনি আরো সুন্দর করে সকলের উপযোগী, সকলের উপভোগের মতো করে আপনি প্রেজেন্ট করতে চান, হাসি আপনার সাথে রাখলে অনেক ভালো হবে। বাট আমরা যেভাবে ব্যাখ্যা করি, সবসময় ব্যাখ্যাটা ওরকম না হলেই বেশি ভালো হয়। আমরা যদি মানসিক ভাবে সুস্থ থাকতে চাই, আমরা যদি আমার নিয়ন্ত্রণটা পাই, আমার ব্রেন এবং ইমোশনের নিয়ন্ত্রণ পাই, আমার হাসিটা আলাদা একটা চ্যাপ্টার, দুঃখ আলাদা একটা চ্যাপ্টার, বেদনা আলাদা একটা চ্যাপ্টার। প্রত্যেকটা জিনিস আলাদা করে আমি এক্সপ্রেস করতে পারি। আমি মানুষের সাথে দুঃখ শেয়ার করতে পারি, আমি হাসিও শেয়ার করতে পারি, মিক্স করে না করাটাই আমি বলি মঙ্গল। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, সাইকোলজিস্ট আর অন্যভাবে বলবে। বাট থ্যাংক ইউ মনি ভাই, সুন্দর আলোকপাত করার জন্য। আমাদের সাথে মাহমুদুল্লাহ যুক্ত হতে পেরেছেন। মাহমুদুল্লাহ, মনি স্যার সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনি যদি এটা কিছু কিছু বলতে চান। উনি বলেছেন যে হাসি সবসময় সুখের কারণ বুঝায় না, মাঝে মাঝে এটাও বুঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন। বিষয়টা যদি একটা আলোকপাত করেন, আপনি মাহমুদুল্লাহ এটা নিয়ে কিছু বলতে চাইলে সংক্ষেপে বলতে পারেন। প্রথমে আমি সবার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে নেটওয়ার্কের সমস্যার কারণে আমি যুক্ত হতে পারি নাই কিছু সময়। আহ হাসি আসলেও এমন একটা জিনিস যেটা মানুষকে সুস্থ রাখে, বা সুস্থ থাকার কারণ, বা মানুষের প্রফুল্ল থাকার একটা অন্যতম জিনিস। আর অনেক সময় মানুষ, কিছু মানুষের চাপা স্বভাব হয়, দুঃখটা প্রকাশ করতে চায় না। সেক্ষেত্রে তারা তাদের দুঃখটাকে হাসির মাধ্যমে লুকিয়ে রাখার চেষ্টা করে, কিংবা অনেক সময় হাসির মাঝখানেও অনেক কষ্ট কিংবা দুঃখ লুকিয়ে থাকে। আর
যা এটা অনেক মানুষকে দেখলে বোঝাও যায় না যে তারা আসলেও কি কষ্টে আছেন কিংবা ভালো আছেন কিনা। এটা সম্পূর্ণ তার উপর ডিপেন্ড করে যে সে সেটা কিভাবে অন্যের সামনে তার হাসিটাকে মানে অন্যের সামনে কিভাবে সে চলাফেরা করছে কিংবা তার চেহারাকে নিজেকে কেমন ভাবে উপস্থাপন করছে যে সে ভালো আছে কিনা এটার উপর। থ্যাংক ইউ ভেরি মাচ মাহজুজা, আমাদেরকে ইমতাজ ভাই কানেক্ট করার চেষ্টা করছেন, থ্যাংক ইউ। আমরা আরেকটা প্রশ্নে চলে যাই, আমাদের অনেক সময় এগিয়ে গেছে। আপনাদেরকে মনি স্যার আরো কিছু প্রশ্ন করেছেন। মনি স্যার থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক প্রশ্ন করেছেন। আমরা চেষ্টা করব আপনার কনসেপ্ট গুলো, আপনার ফিলোসফি গুলোকে আমাদের মতো করে, স্পেশালি আমার মতো করে ব্যাখ্যা করার জন্য আমি চেষ্টা করব। উনি মনি স্যার বলেছেন রিলেশনশিপ যা একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পর সুস্থ মানুষও রোগী হয়ে যায়, এক পর্যায়ে আর কোনো ওষুধ কাজ করে না। বিষয়টা নিয়ে বাস্তবতার আলোকপাত যদি করতেন। আমি এই বিষয়টা আমি সবার শেষে আলোকপাত করব। প্রথমে আমি মাহজুজার কাছে জানতে চাইবো, মাহজুজা আপনার কি মনে হয় মনি স্যার এরকম একটা প্রশ্ন করে আমাদের কাছে যেটা জানতে চেয়েছে সেটা যদি আপনি একটু আলোকপাত করেন, আপনি নিশ্চয়ই ওনার প্রশ্নের সানে নজরুল কিছু হয়তো বুঝতে পারছেন, যদি বলেন। রিলেশন আমাদের জেনারেশনের নবীন প্রজন্মের ক্ষেত্রে একটা কমন জিনিস, যেটা মানে এখনকার নবীন প্রজন্মের মধ্যে এমন একটা যে আমি পড়াশোনা ভালো করি বা না করি আমার একটা রিলেশন করতেই হবে। আর মনি স্যার যেটা বলেছেন যে রিলেশন একটা মানসিক রোগ, আসলেও আমার দেখা মতে যে একটা মানসিক রোগের মতন, যেটা মানুষের একবার যদি এটা নেশার মতো হয়ে যায়, সে নিজের কন্ট্রোলে থাকতে পারে না বা নিজে সুস্থ মানুষের মতো নিজের যে কাজকর্ম সেগুলো কন্টিনিউ করতে পারে না, কিংবা সে কি করছে, ঠিক করছে কি ভালো করছে সেটা বুঝতে পারে না। আর আস্তে আস্তে সে পরিবার বা বন্ধু বান্ধব থেকে মানে আলাদা হতে শুরু করে। সে শুধু ওই একটা মানুষকে নিয়ে ব্যস্ত থাকে, ফলে তার মানসিকতা দিন দিন একটা বিপর্যস্ত হয়ে পড়ে। থ্যাংক ইউ ভেরি মাচ মনি স্যার, চমৎকার প্রশ্ন করেছেন। এবং এই যে রিলেশনটা আসলে আপনি যে কনটেক্সটে বলেছেন এই প্রশ্নটা, হয়তো সেই কনটেক্সটে বিশেষ করে টিনেজারের জন্য হয়তো এটা একটা প্রাসঙ্গিক অবস্থায় ঠিক হতে পারে। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি বাবা মা হিসেবে সন্তানকে আসলে এই রিলেশনের জায়গাটা শেখানোর অনেক বিষয় রয়েছে। আমি পার্সোনালি মনে করি না রিলেশন একটা মানসিক রোগ। আপনি যদি আসলে এই রিলেশনের জন্য মেন্টাল স্ট্যাবিলিটি আপনার না থাকে, তাহলে ডেফিনেটলি এটা আপনাকে খারাপ করতে পারে। আপনি যদি বয়সের ক্লাসিফিকেশনে বয়সের সাথে সাথে শ্রেণী বিভাগ করেন, তো রিলেশনটা কিন্তু আপনার সাথে আপনার সন্তানের অনেক ছোটবেলায় একটা রিলেশন রয়েছে, এটাও একটা রিলেশন। বাবা মার সাথে সন্তানের যে রিলেশন, সেটাও একটা রিলেশন। সো রিলেশনের সাথে ইমোশনের একটা সম্পর্ক আছে, যেটা আপনি মানসিক রোগের কথা বলেছেন। সো ইমোশন এবং রিলেশন এইটাকে যখন আমরা ব্যালেন্স করতে পারবো না, তখনই এটা মানসিক রোগে কনভার্ট হবে। সো আমাকে আসলে কোন বয়সে কোন ধরনের রিলেশন করতে হবে, যে রিলেশনে আমি মানসিক ভাবে কন্ট্রোলে থাকবে, রিলেশন মানসিক কন্ট্রোল হারিয়ে যাবে না, তো সেই জায়গাটা এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং বাবা মা হিসেবে আমাদেরকে এই জিনিসটা খুব সুন্দর করে শিখাইতে হবে, স্পেশালি সন্তানের টিনেজের আগে অথবা টিনেজ পর্যায়ে যদি অপোজিট জেন্ডারের রিলেশন হয় অথবা সেম জেন্ডারের যদি রিলেশন হয়, তাহলে সেইটার জন্য যে মানসিক পরিবর্তনগুলো হতে পারে, স্পেশালি যদি আপনি ফিজিওলজিক্যাল কথা বলেন, তার ভিতরে হরমোনাল যে চেঞ্জ গুলো হতে পারে। যেমন ধরেন আপনি যদি হ্যাপিনেস হরমোন, ডিপ্রেশনের যে হরমোন, এই ধরনের হরমোন গুলো শরীরে নিঃসৃত হয়, যে কারণে এটাকে আসলে অনেক সময় আপনার আউট অফ কন্ট্রোলে চলে যায়। এই জিনিসগুলো যদি আপনাকে আপনার সন্তানকে, আমি যদি বুঝি, বাবা হিসেবে যদি আমি বুঝি, আমার সন্তানকে যদি বুঝাইতে পারি, তাহলে এই চ্যালেঞ্জ গুলো হওয়ার কথা না। থ্যাংক ইউ ভেরি মাচ মনি স্যার, চমৎকার প্রশ্ন করার জন্য। বাট আমি আপনার সাথে এই রিলেশন একটা মানসিক রোগ, এই কথাটার সাথে পুরোপুরি এগ্রি না। বা টিনেজ বয়সে বা ইম্যাচিউর রিলেশনশিপ বা অবুঝে রিলেশনশিপ, যেটা হয় ইমোশনাল রিলেশনশিপ, যখন ইমোশনাল রিলেশনশিপের উপরে নিয়ন্ত্রণ আনতে পারে না, বা আমি সোল হিসেবে যখন আমার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে পারি না বিকজ অফ রিলেশন, তখন হয়তো এটা হইতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ চমৎকার প্রশ্ন করার জন্য। মনি স্যার আরেকটা বিষয় আলোকপাত করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছেন, আমি চেষ্টা করছি। মনি স্যার বলেছেন, হাউ ক্যান প্যারেন্ট কোচ কিডস ফর ডেভেলপিং গ্রোথ মাইন্ডসেট, অ্যাভয়েডিং ফিক্সড মাইন্ডসেট।
থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু ইমতাজ ভাই এবং মাহজুজার কাছ থেকে একটু একটু করে জানতে চাই। ইমতাজ ভাই, আপনি কি মানে বুঝতে পেরেছেন ফিক্সড মাইন্ডসেট কি বা গ্রোথ মাইন্ডসেট কি? আপনার কি একটু ক্লিয়ার করবেন? আপনি কিছু বলতে পারবেন গ্রোথ মাইন্ডসেট কি আর ফিক্সড মাইন্ডসেট কি? ইমতাজ ভাই। How, জি, শুনতে পাচ্ছি। How can parents course guide of development? আহ, হ্যাঁ, যে একজন পিতামাতা কিভাবে প্যারেন্টিং করলে সন্তানের মাইন্ডটা ডেভেলপ করতে পারে এবং কিছু আদার্স নেগেটিভ বিষয়গুলা এগুলা কিভাবে অ্যাভয়েড করতে পারে, মানে বাবাদের কোচিং বিষয় উনি জানতে চাইছেন যে একজন বাবা কিভাবে হচ্ছে সন্তানকে মাইন্ড ডেভেলপ করতে পারে বা সন্তানের পজিটিভ বিষয়গুলাকে ফুটিয়ে তুলতে পারে। এই বিষয়ে আপনি একটু ডিটেলস বলেন, আমরা শুনি, কারণ এখানে হচ্ছে আমরা কিন্তু জি ভাই, আপনি একটু ডিটেলস বলেন, শুনি। মাহজুজা কিছু ইনপুট দিতে চান কিনা? না ভাই, আঙ্কেল আপনি বলেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মনি স্যার, সুন্দর প্রশ্ন করার জন্য। এটা নিয়ে আলাদা করে একটা ডিসকাশন হতে পারে, ভেরি ইম্পর্টেন্ট একটা সেশন। আমরা প্রথমে বোঝার চেষ্টা করি গ্রোথ মাইন্ডসেট কি আর ফিক্সড মাইন্ডসেট কি। তার আগে আমাকে জানতে হবে মাইন্ডসেট জিনিসটা কি। এখানে বলা হচ্ছে সেট। সেট মানে কি? অনেকগুলো জিনিসের সমন্বিত একটা ব্যাপার। সো একটা মাইন্ডসেট মানে হচ্ছে যে আপনি কোন ধরনের মানসিক একটা চিন্তার সমন্বয়ের মধ্যে আপনি আছেন। যেমন ধরেন, আপনার সামনে আপনি অন্ধকারে দাঁড়িয়ে আছেন অথবা আপনি অন্ধকারে হাঁটছেন, তাহলে আপনার ভিতরে কি কি জিনিস হতে পারে? ধরেন আপনি অন্ধকারে একটা রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে আপনার মনে হতে পারে আপনার ব্রেনের ভিতরে যে ওইখানে মনে হয় কেউ দাঁড়িয়ে আছে। হয়তো একটা গাছের পাতা নড়ছে, আপনার কাছে মনে হতে পারে কেউ আপনাকে ডাকছে। সো এই যে আপনি একটা সেট অফ থিঙ্কিং, মানে আপনি একটা ভয়ের মাইন্ডসেট নিয়ে আপনি অন্ধকারে হাঁটছেন। অন্ধকার হলে আপনার ভয় লাগে। তার মানে এই যে একটা আপনার চিন্তার যে একটা আপনার ব্রেনে যে একটা চিন্তা সেট তৈরি হচ্ছে, এটা এক ধরনের মাইন্ডসেট। সো আপনার ভিতরে এই মাইন্ডসেটটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আপনি যদি পজিটিভ মাইন্ডসেটের হন, আপনি যদি পজিটিভ মাইন্ডসেটের হন, তাহলে আপনি যে কোনো কিছুর পজিটিভ জিনিসটাকে আপনি আগে দেখতে পাবেন। আর আপনি যদি নেগেটিভ মাইন্ডসেটের হন, তাহলে আপনি কিন্তু এই যে কোনো জিনিসের নেগেটিভটা আগে দেখতে পাবেন। ঠিক আছে? যেমন ধরেন আপনি যদি পজিটিভ মাইন্ডসেটের হন, আপনি দেখবেন আরে জাকির ভাই তো অনেক সুন্দর হাসাহাসি করে, এটা অনেক সুন্দর। আপনি যদি নেগেটিভ মাইন্ডসেটের হন, তাহলে লোকটা কেয়ালাস, খালি হাসে, কথা কইলেও হাসে, না কইলেও হাসে, এর তো দেখি এর কোনো পার্সোনালিটি নাই। সো আপনি কিন্তু দুভাবেই জিনিসটা চিন্তা করতে পারেন। সো এটা হচ্ছে মাইন্ডসেট। তাহলে গ্রোথ মাইন্ডসেট এবং ফিক্সড মাইন্ডসেট মানেটা হচ্ছে, ফিক্সড মাইন্ডসেট মানে আপনি আসলে পরিবর্তন হতে চান না। ধরেন আপনি বিশ্বাস করেন যে পড়ালেখা করলে ভালো রেজাল্ট করা যায়, এটা একটা, হয়তো এটা ভালো রেজাল্ট হয়, পড়ালেখাই একমাত্র জীবনের জন্য সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনি ধরে এটা ধরে রেখেছেন। কিন্তু আপনি কখনো এর বাইরে অন্য কিছু চিন্তা করেও দেখেন নাই, কখনো এক্সপ্লোরও করেন নাই, এক্সপেরিমেন্টও করেন নাই। তার মানে আপনি কোনো না কোনো ভাবে জেনেছেন, অথবা আপনি হয়তো এক্সপেরিমেন্টালি প্রুভই করেছেন একবার যে পড়াশোনা করলেই ভালো মানুষ হওয়া যায়। আপনি এর বাইরে আর কোনো ধরনের এক্সপেরিমেন্ট করেন নাই, ট্রাইও করেন নাই, কোনো কিছুই করেন নাই। সো আপনি একটা ফিক্সড মাইন্ডসেট, একটা ফিক্সড জায়গায় আছেন। আপনি সবাইকে বলে বেড়ান ভালো পড়াশোনা করো ভালো মানুষ হবা, ভালো পড়াশোনা করো ভালো মানুষ হবা, ভালো পড়াশোনা করো ভালো মানুষ হবা। হঠাৎ করে কেউ বলে না আমি ভালো ফুটবল খেলে ভালো মানুষ হবো, বলে না 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 না, এসব কথা আমাদের বলো না, হবে না। তার মানে আপনি এখানে একটা ফিক্সড মাইন্ডসেটের মধ্যে আছেন। আপনি পড়াশোনা করলেই তাকে আপনি গ্রহণ করবেন ভালো মানুষ হিসেবে। ও ফুটবল খেলে ভালো মানুষ হতে পারে, এটা আপনি মানতেই চান না। এই যে আপনার যে মাইন্ডসেট, বিকজ অফ আপনার এখানে বিহাইন্ডে অনেক এক্সপিরিয়েন্স থাকে, আপনার অনেক সেট অফ থট থাকে, আপনার সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু ডেভেলপ থাকে, যেগুলোর দ্বারা আপনি চিন্তা করে বলেন, এর বাইরে আর আপনি চিন্তা করেন না। এটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট। যদি গ্রোথ মাইন্ডসেটের কথা বলেন, আপনি যেটা জানেন আপনি হয়তো 100% অ্যাকুরেটলি জানেন, কিন্তু তারপরেও আরেকটা নতুন এক্সপেরিমেন্ট আপনি করতে চান, আরেকটা নতুন জ্ঞান দিয়ে সেটা আপনি ট্রাই করতে চান, আরেকটা নতুন আলাদা কোনো বিষয় আপনি জানতে চান। একটা ছেলে অনেক ভালো ছাত্র, তাকে ফুটবলও খেলাইতে চান। একটা ছেলে অনেক ভালো ছাত্র, তাকে আপনি বিতর্কও করতে দিতে চান। তার মানে আপনি অনেকগুলো মাল্টিপল জিনিস দেখতে চান।
এবং এখানে এই মাল্টিপল জিনিসগুলোকে গ্রোথ বলা হয়েছে, অর্থাৎ আপনি ফিক্সড মাইন্ডসেটের না। সো আপনার সন্তানকে যখন আপনি ফিক্সড মাইন্ডসেট থেকে বের করতে চাইবেন, তখন আপনাকে আসলে আপনার সন্তানকে কোনো কিছুকে আটকে দেওয়া যাবে না, আপনাকে চাপিয়ে দেওয়া যাবে না, অর্থাৎ তাকে মাল্টিপল জিনিসের ভিতরে রাখতে হবে এবং তার মাইন্ডসেটটা ওভাবে রাখতে হবে সে যেন শুধু নেগেটিভ চিন্তা না করে, পজিটিভও যেন চিন্তা করে, বা শুধু পজিটিভ যেন চিন্তা না করে, নেগেটিভের ব্যাপারেও যেন তার অভিজ্ঞতা থাকে, সে যেন যদি এক্সট্রা কারিকুলামে তার জন্য অভিজ্ঞতা থাকে, সে শুধু গান গাইতে পারে বলে তাকে খালি গানই করাবেন তা না, তাকে নামাজ পড়তেও আপনি বলতে পারেন। সো এই যে ব্যাপারগুলো, একটা সন্তানকে আপনি অবশ্যই নানান কিছু চ্যালেঞ্জ দিবেন, ভেরিয়েশন দিবেন। আপনি সে শুধু ডিম খাই, আপনি তাকে ডিমই দেন, কখনো চিকেন খাওয়ার জন্য ট্রাই করেন নাই, সে চিকেন খাইতেই চায় না, তাকে আপনি কখনো অপশন হিসেবে দেন না যে তুমি ট্রাই করো না, একটু ট্রাই, একটু খেয়ে দেখো, সে হয়তো একটু ঝাল কম খেয়ে একটু মিষ্টি করে দেখো, একটু কোরমা করে। এই যে আলাদা আলাদা জিনিস দেওয়া আপনার সন্তানকে আসলেই পৃথিবীর জন্য আইডিয়াল পারফেক্ট করার জন্য আপনাকে গ্রোথ মাইন্ডসেটেই রাখতে হবে। ফিক্সড মাইন্ডসেটে রাখলে কি হবে, আপনি বিপদে পড়ে যাবেন এক সময়, কারণ আপনি যদি তখন চেঞ্জ করেন, আপনার সন্তান বলবে না এটা তুমি ঠিক করো নাই, তুমি ভুল করছো, এটা আমি মানতে পারলাম না। সো মানুষ আসলে, যেহেতু পৃথিবী পরিবর্তনশীল, পৃথিবীতে একটা জিনিস কনস্ট্যান্ট, সেটা হলো চেঞ্জ, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। সুতরাং গ্রোথ মাইন্ডসেট যদি আপনার ভিতরে না থাকে, আপনার সন্তানের ভিতরে সেটা পেনিট্রেট হবে না। আর আপনার সন্তানের ভিতরে যদি না থাকে, তাহলে সে সবসময় একটা কনফ্লিক্টের ভিতরে থাকবে। থ্যাংক ইউ মনি ভাই সুন্দর প্রশ্ন করার জন্য। আমি জানি না আপনাকে স্যাটিসফাই করতে পারছি কিনা, আপনি অলরেডি বিজ্ঞ মানুষ। তো আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। মনি স্যার আরেকটা বিষয় বলেছেন, লার্নিং মাইন্ডসেট নিয়ে যদি আলোকপাত করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। লার্নিং মাইন্ডসেট মানে হচ্ছে ওপেন মাইন্ড, অর্থাৎ আপনাকে সবসময় ওপেন থাকতে হবে। আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন, একটা ভিক্ষুক যদি কোনো কথা বলে, আপনার ব্রেনের সমস্ত দরজা খুলে রাখতে হবে। এখন আমরা যারা একটু নলেজেবল হই, টেকনিক্যালি সাউন্ড হই, ক্লাসের সামনের দিকে থাকি, তারা আমরা সবসময় ধরে নেই যে আমরা সব জানি। সুতরাং ও যেটা বলবে, ও যদি বলে ক, তাহলে আমি বলবো তুমি কবির কথা বলছো, মানে ও ক শুধু বলেছে, আমি বলছি ও কবিতা বলবে। ও তো কাকও বলতে পারতো, ও তো কাউয়াও বলতে পারতো। তো আমি যখন লার্নিং মাইন্ডসেটে থাকবো না, তখন ও বলতে গেলেই আমি আমার ব্রেন দরজা লক করে দিবে, ওটা আমি জানি, তুমি কি বলবো আমি জানি। এবং এই বাবা মাও কিন্তু আমরা এরকম মাইন্ডসেটে থাকি, সন্তান কিছু বলে তুমি চুপ থাকো, তুমি কি বলবো আমি জানি। অনেক সময় আমরা হাজবেন্ডরা ওয়াইফের কথা বলে তুমি চুপ থাকো, তুমি কি বলছো, আচ্ছা আমি জানি, তুমি কি বলবো আমি জানি। সো আরেকজনের কথা শুনতে না চাওয়া, এটা হলো একটা লার্নিং মাইন্ডসেট না। আরেকজনের কথা ওপেন মাইন্ডে শোনা, এটা একটা লার্নিং মাইন্ডসেট। এবং এখানে আমাদের হিয়ারিং ক্যাপাসিটি, সৃষ্টিকর্তা একটা মুখ দিয়েছে, দুটো কান দিয়েছে, তার মানে আপনার যা বলবেন তার ডাবল শুনতে হবে। এবং আপনি যদি শোনার মেন্টালিটি আপনার থাকে, তার মানে আপনি লার্নিং মাইন্ডসেটে আছেন। এবং সন্তানকেও এই অভ্যাসটা তৈরি করতে হবে বাবাকে প্র্যাকটিস করে। অর্থাৎ আমরা যখন সন্তানের কথা শুনি, আমরা যেন সন্তানকে ইন্টারাপ্ট না করি, তাকে বলতে দেই, আমার কাজ বন্ধ করে সন্তানের কথা শুনি। তখন আমি লার্নিং মাইন্ডসেটে না হলে আমার সন্তান লার্নিং মাইন্ডসেটে হবে না। আমি যদি আমার সন্তানের কথা অনেক শুনি, সন্তানও আমার কথা মনোযোগ দিয়ে অনেক শুনবে। এবং সন্তানকে বলতে হবে, আমি যখন কথা বলবো তুমি আগে শুনবা, পুরোপুরি শুনবা, না বুঝলে প্রশ্ন করবা, পুরোপুরি ক্ল্যারিফাই হয়ে তারপরে আমার বক্তব্য শেষ হবে, তারপরে তুমি বলবা। কথার আমরা অনেক সময় বলি না, কথার মধ্যে বাম্পার ঢুকায়ও না। সো লার্নিং মাইন্ডসেট হচ্ছে কথার মধ্যে বাম্পার ঢোকানো যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। সরি, যদি আপনাদের কোনো কমেন্টস থাকে মাহজুজা বলতে পারেন, ইন্তাজ আলী ভাই। ভাই আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সন্তানকে কিভাবে শেখালে সন্তানের ভিতরে লার্নিং মাইন্ড সেটআপটা চলে আসবে? থ্যাংক ইউ ভেরি মাচ। যে কথা বললাম, আপনার সন্তানকে মনোযোগ দিয়ে শুনতে হবে। খুব সিম্পল এক লাইনের কথা, আপনার সন্তানকে যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন, তাহলেই তার ভিতরে লার্নিং মাইন্ডসেট তৈরি হবে। এবং আপনার যখন আপনার জি এখানে বিষয়টা হচ্ছে যে সন্তান তো মনোযোগ দিয়ে শুনবে, তার পূর্বের পরিবেশগুলো কেমন হতে পারে, বা সন্তানকে যে শোনার উপযোগী করে গড়ে তোলার জন্য আহ, বেশ কিছু পদক্ষেপ নিতে হয়। এর জন্য কি কি পদক্ষেপ নিলে দেখা যাচ্ছে আমার সন্তান সেই রকম মাইন্ডসেট নিয়ে বিষয়গুলো উপলব্ধি করবে বা ওইভাবে গেস করবে, থ্যাংক ইউ ভেরি মাচ। পদক্ষেপগুলো কেমন হওয়া প্রয়োজন? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমত যেটা হচ্ছে যে
সন্তান ওইটাই করবে যেটা আপনি করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং আপনার মাইন্ডসেটকে লার্নিং মাইন্ডসেটে করতে হবে, এটা হচ্ছে নাম্বার ওয়ান কন্ডিশন। নাম্বার টু কন্ডিশন, একটা জিনিস সন্তান তখনই শিখবে যখন সন্তান এটার কোনো না কোনো একটা ইন্টারেস্টের জায়গা পাবে, কোনো না কোনো একটা মজাদার কিছু আকর্ষিত তাকে করবে। সেই আকর্ষণের জায়গাটা বাবা মাকে আসলে খুঁজে দিতে হবে। যেমন ধরেন আপনি আপনার সন্তানকে মোবাইল ব্যবহার করতে দিতে চান না, কিন্তু আপনার সন্তান হয়তো কোনোভাবে জানছে যে মোবাইলে গুগল নামে একটা জিনিস আছে এবং এখানে অনেক কিছু জানা যায়। সুতরাং সেক্ষেত্রে আপনার সন্তানকে আপনাকে ওই সুযোগটা দিতে হবে যে তুমি যদি কোনো কিছু জানতে চাও তাহলে গুগলে গিয়ে লিখবা, ইউটিউবে গিয়ে লিখবা, তাহলে ওটা সম্পর্কে তুমি জানতে পারবা। তখন এই যে সন্তানের ভিতরে একটা সন্তানের একটা আকর্ষণের জায়গা আপনি যে একটা এক্সপ্লোর করে দিলেন, তখন সে ওই জায়গাটা এক্সপ্লোর করবে ভালোভাবে। আপনি যদি দরজা বন্ধ করে দেন, স্পেশালি আমরা যেটা করি সন্তানদেরকে ছোট বলে নিগৃহীত করি, সন্তানদেরকে আমরা অবজ্ঞা করি, দূরে ঠেলে দেই, যেটা আমাদের সন্তানের লার্নিং মাইন্ডসেটে সাংঘাতিক রকমের ধাক্কা দেয়। এবং সন্তান যদি কোনো কিছু বলতে যায় আমরা আগে থেকেই বাধা দেই, তাকে আমরা ছোট বলে তার মতামতটাকে গুরুত্ব দেই না, তাকে কোনো দায়িত্ব দেই না, সংসারের কাজ দেই না। আমি যেটা সবসময় বলি, বিশেষ করে গ্রামের বাবাদের ক্ষেত্রে, বাবাদের উচিত সন্তানকে খুব অল্প বয়স থেকেই নানান রকম কাজের ভিতরে ইনভলভ করা। প্রতিটা কাজের মধ্যে দিয়ে তাদের কিন্তু লার্নিং মাইন্ডসেটটা গ্রো করবে। আপনি যে কোনো কাজ করা দেন, আপনার সন্তানের বয়স যাই হোক না কেন, আপনি তাকে কাজে কাজে দেন, আপনি ছোট 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 কাজ দেন। আপনার সন্তানের যদি বয়স 2.5 বছরও যদি হয়, সে মাত্র হাঁটা শিখেছে, টুকটাক টুকটাক তাকে হুকুম করেন যে এই গ্লাসটা নিয়ে আসো, পানিটা দাও, এটা এখান থেকে এখানে নিয়ে যাও। তখন ওইটা করতে করতে তার ভিতরে এক ধরনের ইন্টারেস্ট তৈরি হবে এবং সে আস্তে আস্তে বিভিন্ন রকমের লার্নিং মাইন্ডসেটে থাকবে। অর্থাৎ বাবা মা হিসাবে আমাদেরকে সন্তানদেরকে অ্যাক্টিভলি এনগেজ করতে হবে পরিবারের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের মনি স্যার আরেকটা প্রশ্ন করেছেন, সফট স্কিল কি, সফট স্কিল ডেভেলপমেন্ট করা যায় কিভাবে? আমরা এতক্ষণ পর্যন্ত যা বলছি মনি ভাই সবই সফট স্কিল। থ্যাংক ইউ ভেরি মাচ, এটা অনেক বড় একটা বিষয়। এখন সফট স্কিলে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা হচ্ছে। সো বেসিকলি কমন কিছু জিনিস সফট স্কিলের মধ্যে আছে। অন্যতম হচ্ছে কমিউনিকেশন, আপনি কিভাবে যোগাযোগ করবেন, এটা সবে অন্যতম একটা সফট স্কিল। কিভাবে আপনি কমিউনিকেশন করবেন, এই কমিউনিকেশনের অনেকগুলো পার্ট আছে। কমিউনিকেশনের ভিতরে নেগোসিয়েশন আছে, কিভাবে আপনি আরেকজনের সাথে নেগোসিয়েশন করবেন, দরাদরি করবেন, দর কষাকষি করবেন, কিভাবে আরেকজনকে ইমপ্রেস করবেন, কিভাবে আপনি আরেকজনের সামনে সুন্দর করে প্রেজেন্ট করবেন, কিভাবে আপনি এক্সপ্রেস করবেন, কিভাবে অ্যাপ্রিসিয়েট করবেন, কিভাবে ক্রিটিসাইজ করবেন, কিভাবে ভালোবাসা প্রকাশ করবেন, কিভাবে নেটওয়ার্কিং করবেন, কিভাবে সম্পর্কগুলোর ভিতরে ট্রাস্ট ডেভেলপ করবেন, কিভাবে আপনি নেতৃত্বের গুণাবলী বিকশিত করবেন, কিভাবে আপনি পৃথিবীর মধ্যে সমস্ত কিছুকে আপনার পক্ষে করবেন, সবই সফট স্কিলের মধ্যে পড়ে। মোটা দাগে যেগুলো বলে কমিউনিকেশন, লিডারশিপ, নেগোসিয়েশন, দেন আপনার প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, হিয়ারিং ক্যাপাসিটি, হ্যাঁ, লিসনিং ক্যাপাসিটি, স্পিকিং ক্যাপাসিটি, বডি ল্যাঙ্গুয়েজ, অল আর ইন দ্য সফট স্কিল। বাট এটার 12 থেকে 15টা জিনিস থেকে আলাদা করে নেওয়া হয়েছে। ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, হ্যাঁ, আপনার ব্রেন, যেমন আমরা বলি বডি মাইন্ড ইমোশন, সেটা আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন, সেটাকে বলা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। সবকিছুই সফট স্কিলের মধ্যে পড়ে। খুব অন্যরকম একটা লেভেলের জিনিস। আগামী বিশ্বে সফট স্কিলের প্রচন্ড গুরুত্ব আসবে। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমাদের সাথে আছেন আমিনা খাতুন ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তরা থেকে দেখছি, অনেক ভালো লাগছে, অনেক কিছু শিখছি। থ্যাংক ইউ। বোকাওয়া পেজে আপনাকে স্বাগতম। আমাদের সাথে আড্ডা দিতে চাইলে আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমাদের এই পেজে যে কেউ যুক্ত হতে পারেন, এবং আমাদের পেজের এই ভিডিওগুলো আপনার ভালো লাগলে শেয়ার দিবেন, লাইক দিবেন, বন্ধুদেরকে ট্যাগ করবেন, এবং আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্টারনেট ভাই, আমরা একদমই শেষ সময়ে চলে এসেছি। যদি মাহফুজার আমার কাছে কোনো প্রশ্ন আছে কিনা, বা ইন্তাজ আলী ভাইয়ের আর কোনো প্রশ্ন আছে কিনা, আমি মাহফুজার কাছে যেতে চাই। মাহফুজা, আপনি কোনো প্রশ্ন করতে চান কিনা আমাকে? আপনি যে বললেন স্কিল মাইন্ডের বা নতুন নতুন শেখার একটা গুণ, এক্ষেত্রে মানে কি কি করলে বা মানে বাবা মা কি কি মানে কেমন আচরণ বা কি কি করলে সন্তানের মধ্যে এই মনোভাবটা আসবে, আমার সেটাই জানার প্রয়োজন। কারণ আমার বাবা, আমি ইতিপূর্বে আপনাকে বলেছি যে আমার বাবা আমার সাথে খুবই ফ্রি মাইন্ডেড, এবং আমি অত গুছাই কথা বলতে পারি না, কিন্তু তিনি প্রথম থেকে আমাকে সবসময় উৎসাহ দিতেন। এজন্য আমি বিভিন্ন উপস্থিত বক্তৃতা সহ বিভিন্ন কাজে অংশগ্রহণ করতাম। এজন্য এমন একটা পর্যায়ে আসছে যে
আমার চায়না দেশের সৌন্দর্য দেখে খুব ভালো লাগছে, এই জন্য আমি নিজের ইচ্ছাতে চাইনিজ ভাষা শেখা শুরু করছি। অলরেডি অনেকগুলো ওয়ার্ড শিখে ফেলছি, কিন্তু আমার বাবা কিছুই জানে না। পরে যখন শেখার পরে বাবার সাথে তখন ওই ওই ভাষাতে কথা বলতে, তখন বাবা নিজেই উৎসাহ, মানে নিজেই একটা খুশি হয়ে ভাবছে যে আমার মেয়ে মধ্যে একটা কত একটা গুণ আসছে। আবার আমি আমার বাবা মা এমন হয় যে আমরা ভাই বোন, 4 ভাই বোনের সবগুলো আবদার পূরণ করা সম্ভব হয় না। এগুলা ভেবে আমার মনে হয়, আর আমার ছোট ভাই বোনকে নিয়ে আমি অনেক সময় বেড়াতে যাই, আমার সাথে বেড়াতে পছন্দ করে, তারা অনেক সময় আমার কাছে বিভিন্ন আবদার করে। এই জন্য আমার এমন একটা মানসিকতা আছে যে আমি যদি কোনোভাবে টাকা আর্ন করতে পারতাম পড়াশোনার পাশাপাশি, এরকম একটা মানসিকতা থেকে আমি ফ্রিল্যান্সার হিসেবে বর্তমানে কাজ করছি। বিদেশে একটা সফটওয়্যারে মোটামুটি ভালোই ইনকাম অলরেডি হয়েছে, এখনো জয়েন করিনি। আমার এখানে প্রশ্ন যে আমার আশেপাশে যেসব আমার শিক্ষার্থীরা আছে, আমার নবীন প্রজন্ম, তারা যে ফোন ইউজ করে, তারা আমার মতনই যদি তাদের পরিবার কিংবা নিজের কথা ভেবে ভালো কিছু শিখতে পারতো, এক্ষেত্রে পিতা মাতার কি কর্তব্য বা কি কি করা প্রয়োজন বলে আপনি মনে করেন? আহ চমৎকার প্রশ্ন করেছেন মাহাজুজা। এ বিষয়ে আমি শুধু সংক্ষেপে একটা জিনিস বলবো। আমরা বাবা মা খেয়াল রাখতে হবে যে একটা সন্তান মানে হচ্ছে মহাবিশ্ব জগতের একটা সন্তান। আমি যদি সন্তানকে শুধু এই মেসেজটা দেই যে তুমি কিন্তু আমার সন্তান, ভালো কথা, আমার ওসিলাতে আসছো, বাট তুমি কিন্তু এই মহাবিশ্ব জগতের একটা মানুষ, তোমাকে একটা অল্প সময় দিয়ে সুযোগ দিয়ে এই মহাবিশ্ব জগতে পাঠিয়ে দেওয়া হয়েছে, তুমি সমস্ত কিছু করতে পারো। তো সন্তানকে যদি ইন্সপিরেশনটা দেওয়া হয় বড় কিছু আকারে, এবং এটা সন্তানের ভিতরে ছোট ছোট আস্তে আস্তে বাড়বে, কি করে দেখাইতে হবে। যেমন মাহজুজ আপনি বলছিলেন যে আপনার আব্বা আপনাকে বাইরে নিয়ে গেছে, সন্তানকে বাইরে নিয়ে যেতে হবে। যার যেরকম ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুসারে তার থেকে বড় বড় জিনিসগুলোকে দেখাইতে হবে, তার ভিতরে বড় স্বপ্ন দেখাইতে হবে। এক্সাম্পল, একটা 4 বছরের বাচ্চাকে যদি আপনি হার্ডিং ব্রিজ দেখতে নিয়ে যান, সে যখন একটা বড় ব্রিজ দেখবে এবং তাকে যখন আপনি একটা কিউরিসিটি তৈরি করার সুযোগ তৈরি করবেন, তখন সে চিন্তা করবে এত বড় ব্রিজ কেমনে করলো, কে করলো, কি কি করা লাগে, কি করলে ব্রিজটা হয়, ঠিক আছে, লাইট কেমনে জ্বলে, ঠিক আছে, প্লেন কেমনে ওড়ে, হ্যাঁ, চাঁদ কিভাবে উঠে কিভাবে ডুবে, সূর্য কি, পৃথিবী কি, এই যে বিষয়গুলো যখন তার ভিতরে আপনি বড় আকারে চিন্তা করবেন, তখনই তার অটোমেটিক একটা লার্নিং কিউরিসিটি তৈরি হবে। তো বাবা মা হিসাবে আসলে সন্তানদেরকে একটা বৃহৎ বড় বড় জিনিসের সাথে সরাসরি সম্পৃক্ত করার চেষ্টা করা উচিত। আমি বলবো বাবা মার যদি যোগ্যতা থাকতো, বাবা মা সন্তানকে নিয়ে একদম মঙ্গল গ্রহে চলে যাওয়া উচিত, যে দেখা হয় তাহলে সন্তানের ভিতরে কিউরিসিটি তৈরি হবে যে বাবা এরকম কিছু আছে, তাহলে আমাকে দেখতে হবে। রিসেন্টলি আপনারা হয়তো জানেন বা আমি মনিসার হয়তো জানে, আমার সন্তানদেরকে নিয়ে আমরা সারা রাত বাইরে ছিলাম তারা দেখার জন্য। আকাশের তারা আছে না, তারা দেখার জন্য। সো মহাবিশ্ব জগৎ যে কত বড়, এবং এই তারাগুলোর নানান রকমের নাম আছে, গল্প আছে। হ্যাঁ, আমার সন্তান যখন বুঝবে যে পৃথিবীটা কত বড়, একটা তারা দেখা যাচ্ছে, কত কোটি কোটি গ্যালাক্সি আছে, সো কত বড় একটা পৃথিবী, সেখানে মানুষ কত ছোট, তার ভিতরে অনেক কিউরিসিটি তৈরি হবে যে সর্বনাশ, তাহলে তো অনেক কিছু জানার আছে, আমি তো কিছুই জানি না। সো বাবা মার উচিত হলো সন্তানের ভিতরে কিউরিসিটি তৈরি করা এবং সন্তানের কিউরিসিটি গুলোকে এক্সাইটেড ওয়েতে মোটিভেটেড দেওয়া, কোনো কোনো পোটেনশিয়ালিটিকে ডাউন না করা। সো বাবা মা আসলে আমরা প্রকৃত অর্থে অনেক মিস্টেক করি, আমরা সন্তানের কিউরিসিটিটাকে একদম থেতা করে দেই আর কি প্রথম থেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ। ইমতাজ ভাই, আপনি যদি কিছু বলতে চান শেষে। ধন্যবাদ ভাইয়া। আমার একটা প্রশ্ন ছিল যে বর্তমান সময়ে ইগো হচ্ছে প্রায় মানুষের ভিতরেই বিরাজমান, মানে একজন আরেকজনকে কখনোই সহ্য করতে পারছে না এবং ঠুনকে একটা বিষয় নিয়ে একটা বিশাল সমস্যার সৃষ্টি করছে। তো এইসব বিষয়গুলা বা কিভাবে এদের ভিতরে জ্ঞান দেওয়া যায় বা কি করলে এইগুলা এদের ভিতর থেকে এই ইগোটা দূরীভূত হবে? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম কথা হচ্ছে যে আরেকজনের ইগো আপনি দূর করতে পারবেন না, তার ইগোর ব্যাপারে তাকে নিজেকেই ইনিশিয়েটিভ নিতে হবে। অর্থাৎ আপনি হয়তো তাকে পরামর্শ দিতে পারেন যে এই জিনিসগুলো আসলে ইগোর মতো মনে হচ্ছে, আপনি চিন্তা করে দেখতে পারেন। সো আমার যদি কোনো ইগো থাকে, আমি কিন্তু সহজে সেখান থেকে ভাঙবো না। যদি আমার সত্যি ইগো থাকে, আমি কিন্তু নিজেকে ভাঙাইতে জন্য আমার জন্য খুবই চ্যালেঞ্জ, এবং অনেক ক্ষেত্রে আমি নিজে আইডেন্টিফাইও করতে পারি না যে আমার মধ্যে ইগো আছে।
সো ইগো কিছুটা থাকা ভালো, একদম যে ইগো জিরো হবে সেটা আবার কিন্তু সম্ভব না। ইগো কিছুটা থাকবে, কিন্তু ইগো জানে আপনার অ্যাবিউজ না হয়। খেয়াল রাখতে হবে, এনিথিং এক্সেস ইজ ভেরি ব্যাড। তো সবকিছু আপনি যখন এক্সেসিভ করবেন, যেমন ধরেন আপনি যদি প্রকৃত অর্থে শিক্ষিত মানুষ হন, আপনি যত বড় মানুষই হন না কেন, পুরো মহাবিশ্ব জগতে আপনি কিচ্ছু না। আমি জাকির যদি আজকে মরে যাই, পৃথিবীর কিচ্ছু হবে না। পৃথিবী এক সেকেন্ডের, এক মাইক্রো সেকেন্ডের জন্য দাঁড়াবে না। পৃথিবী তার নিজের গতিতে চলবে। ইভেন আমার যে ক্লোজ, আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার বাচ্চা কাচ্চা, তারাও হয়তো একটু ট্রাবলিং এ পড়বে বা ধূলিসাৎ হয়ে যাবে না, তারা আবার তাদের মতো করে ঘুরে দাঁড়াবে। তো পৃথিবী আসলে কারো উপরে ডিপেন্ডেন্ট না, সে যত বড় মানুষই হোক না কেন। তো সেই কারণে যদি আমার ভিতরে এই বোধটা থাকে, আমার ভিতরে এই বোধটা যত বেশি ইমপ্রুভ করবে, আমার ইগোটা তত বেশি আস্তে আস্তে ডাইলিউটেড হয়ে যাবে। কিন্তু আমি যদি যত বেশি শিক্ষিত অশিক্ষিত হব, শিক্ষিত কুশিক্ষক হব, শিক্ষিত বোকা হব, তত বেশি আমার ভিতরে ইগোটা বাড়তে থাকবে। এবং এটা আসলে বয়সের সাথে এবং ইমোশনাল ইন্টেলিজেন্টের সাথে সম্পর্কিত। আপনি যত বেশি পড়াশোনা করবেন, যত বেশি বড় বড় মানুষের সাথে মিশবেন, যত বড় বড় জায়গায় আপনি যাবেন, অটোমেটিক্যালি আপনার ইগোটা আস্তে আস্তে নামতে থাকবে। সো আপনি দেখবেন ওই মানুষগুলোই বেশি ইগো যাদের ফিক্সড মাইন্ডসেটের মধ্যে থাকে, অল্প একটু জায়গার ভিতরে, যেখানে আমরা সবাই মজা করে বলি যে এই যে ভেড়ার দলে বাছুর করা মানে। সো এরকম লোকগুলোর বেশি ইগো থাকে। কিন্তু যে আসলে হাতি, তার আসলে ইগো নাই। দেখবেন হাতি কত বড় প্রাণী, সে কিন্তু এত তার সে নিরিবিলি, সে কিন্তু জানে তার ক্যাপাসিটি কত, পা দিয়ে থেঁতা করে দিবে সবাইকে, সে কিন্তু এই বাহাদুরি দেখায় না। সো আপনি যদি জ্ঞানে গরিমায় বড় হন, এবং ইগো দূর করার একটা বড় ব্যাপার হচ্ছে আপনাকে বড় বড় জিনিস দেখতে হবে, বড় বড় মানুষের সাথে মিশতে হবে। আপনি ধরেন যে লেভেলে আছেন, ইগো দূর করার একটা বড় ব্যাপার, আপনার থেকে বড় বড় মানুষের কাছে আপনাকে যেতে হবে। আপনি যদি নিচের দিকে থাকেন, তাহলে আপনার কাছে ইগো মনে হবে যে আমি তোর থেকে ভালো, আমি তোর থেকে ভালো। তখন আপনার থেকে হাজার হাজার মানুষ বেশি বড় দেখবেন, তখন আমি তো কিছুই না। তখন আপনার ভিতরে ইগোটা ডাইলিউটেড হবে। তো বেশিরভাগ মানুষ, আপনি যদি ক্লোজ কারো ইগো ডিস্ট্রয় করতে চান, আপনার উচিত হবে তার থেকে ভালো কারোর সঙ্গে তাকে ট্যাগ করে দেওয়া, তার থেকে বড় কারো কাছে তাকে নিয়ে যাওয়া, তার থেকে ভালো মানুষের বিহেভিয়ারটা তাকে দেখানো। তখন সে সেলফ রিয়েলাইজেশনে করবে, এবং অনলি দ্য অপশন, নিজস্ব রিয়েলাইজেশন ছাড়া ইগো যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্টাস ভাই, আমরা শেষ করতে চাই, অনেক ধন্যবাদ রাত। ভাই। জি, মাহজুজা কিছু বলতে চাচ্ছেন? আহ, জি, আসলে আমি এখানে আমার কাছে বাবা একজন শ্রদ্ধার মানুষ। আর ইতিপূর্বে হয়তো আমার কোনো কথায় কোনো বাবার কষ্ট লাগতে পারে, বা অনেকে আছে বা দরিদ্রতার কারণে কিংবা অন্যান্য সমস্যার কারণে সন্তানদের নিয়ে হয়তো বেড়াতে পারে না, কিংবা তাদের সন্তানদের ইচ্ছা পূরণ করতে পারে না। এক্ষেত্রে তারা কষ্ট পেতে পারেন, এই জন্য আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার যে সহপাঠী এবং তার বাবার কথা বললাম, তিনি একজন টিচার, আর টিচার হিসেবে তাকে আমি অনেক সম্মান করি। প্রতিটা মানুষকে আমি সম্মান করি, আর যেহেতু তিনি শিক্ষক, তিনি আমাদের বড় করে তুলছেন, তিনি আমাদের শিখাচ্ছেন। এজন্য আমি তার কাছেও ক্ষমা চাইবো যে তার বিষয়ে এভাবে আলোকপাত করেছি বা তার বিষয়ে তার দোষটা তুলে ধরেছি। কিন্তু সবশেষ তাকে হয়তো সে জিনিসটা শুনতে না পেলেও তাকে আমার একটা জিনিসই বলা, যে আমি আদৌ জানি না যে আমার কোনো দোষ ছিল কিনা। আমি আমার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছি, কিন্তু সে যে আমার সাথে কথা বলে না বা তার বাবা আমার সাথে এরকম আমাকে একটা খারাপ মাইন্ডে দেখে, জন্য আমি আন্তরিকভাবে মন থেকে খুব দুঃখিত বা দুঃখ পাই আর কি। এক্ষেত্রে সবার ক্ষেত্রে বলবো যে সবাই সৎ পথে চলার এবং আপনার সন্তানদের নৈতিকতা শেখানোর চেষ্টা করবেন, কারণ সকল মানুষের মধ্যে ভুল থাকে। অতএব কেউ তো প্রপার বা কেউ কেউ ফুলফিল তো হতে পারবে না, তাও যতটুকু পারবেন সন্তান এবং বাবা সবাই নিজেদের ভুল ত্রুটি সংশোধনের চেষ্টা করবেন, এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি, আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারি, সবসময় দেখাশোনা করতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ মাহজুজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, অনেক রাত ভরে আমাদেরকে আপনার ওপিনিয়ন তুলে ধরার জন্য। এবং আপনাকে আমি শেষ কথা একটা জিনিস বলবো, সত্য, ন্যায় এবং ভালো কথা আপনি সবসময় বলে যাবেন। আপনার কাছে সত্যিকার অর্থে প্রিন্সিপাল ওরিয়েন্টেড, আনবায়াস
জিনিস আপনি করে যাবেন। তাতে যদি কেউ কষ্ট পায়, আপনি যেমন আজকে আমাদের মাধ্যমে বললেন, তার সাথে পার্সোনালি সরি বলে নিবেন, কিন্তু সে আপনার স্ট্যান্ড থেকে আপনি সরে আসবেন না। কারণ যিনি চুরি করবেন তাকে যদি চোর বলায় তিনি কষ্ট পান এবং আপনার সাথে মাইন্ড খেয়ে থাকেন, আপনি কি তাকে চুরি করতে আবারও উৎসাহ দিবেন? নিশ্চয়ই না। তো সেই কারণে আমরা যারা অন্যায় করি তারা ডেফিনেটলি, যে বলবে আমরা অন্যায় করছি তাকে পছন্দ নাও করতে পারি, নট নেসেসারিলি সেই কারণে আমার অন্যায়ের প্রতিবাদ বন্ধ করতে হবে অথবা আমাকেও অন্যায়কারীর সাথে মিলে যেতে হবে। সো আপনি সেই সৎ সাহস এবং সততার সাথে এগিয়ে যান। আপনার মঙ্গল এবং উন্নয়ন সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। আপনি আমাদের সাথে আবারও যুক্ত হবেন, আপনাদের অনেক প্রশ্ন নিয়ে আপনি আসবেন, আমরা আপনার সাথে আরো আড্ডা দিব। ইমতাজ আলী ভাই, সর্বশেষ কথা হিসেবে আপনি কি বলতে চান? ধন্যবাদ ভাইয়া। সর্বশেষ পরে যে অ্যাডমিন শোভনা দে এবং সকল অডিয়েন্স যারা আছেন, কষ্ট করে সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ এবং যারা আমাদের এই অনুষ্ঠানকে সবসময় অনুপ্রাণিত করেন, সহযোগিতা করেন, প্রশ্ন করেন। আমাদের গর্বিত মনি স্যার, আপনার কাছে আমরা কৃতজ্ঞ, প্রাউড অফ ইউ। আপনার জন্যই সুন্দর পৃথিবী, আপনার জন্য সুন্দর পৃথিবী যেন আমরা সবসময় পাই কামনা করছি। আশা করি আপনি আমাদের সাথে এই যাত্রায় সবসময় এইভাবেই সহযোগিতা করে যাবেন। তো আপনাকে আসলে কৃতজ্ঞতা করার কোনো শেষ নেই। আমি সত্যি আপনাকে দেখে আমি অনুপ্রাণিত হই। এত এত আপনার গুণগ্রাহী, এত এত আপনার ছাত্র, এত এত আপনার ফ্যান, এবং আপনি এত মানুষকে অনুপ্রাণিত করেছেন। সৃষ্টিকর্তা ডেফিনেটলি এটা রেওয়ার্ড আপনার জন্য এখানে এবং সেখানে সব জায়গায় রেখে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। মাহাজুজা কিছু বলতে চান? জি, আসলে আমার এর দ্বিতীয় দিন কথা বলার, আর আমি আপনাদের সাথে কথা বলতে পেরে অনেকটা ফ্রি হতে পেরেছি। জি, বলে যান। আল্লাহ, বন্ধ হয়ে গেছে আবার। মাহাজুজা, আপনি বলে যান। জি, আমি ইমতাজ ভাই, আপনি আনমিউট করে আপনি শেষ কথাটা একটু বলে ফাইনাল করেন, তাহলে আমি শেষ করে দেবো। ধন্যবাদ। আহ, ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর লাগলো। এবং আমিও যে এখানে অ্যাটেন্ডেন্স হই, এর জন্য আমার কাছে অনেক ভালো লাগে, কারণ নতুন নতুন কিছু শিখতে পারছি এবং এখান থেকেই আমি কিছু পরিবর্তিত হতে পারছি এবং এক্সট্রা কিছু নলেজ অর্জন করতে পারছি। এর জন্য অ্যাডমিন এবং বিশেষ করে আমার স্যার মনি স্যার এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমিনা খাতুন ভাইয়া বলেছেন আমাদের আলোচনাটা প্রতিদিন রাত 10টায় হয়ে থাকে। বোকা বাবা পেজ, বোকা বাবা গ্রুপে আমাদের এটা প্রচার হয়। আমিনা খাতুন আপু, আপনি আপনি নিশ্চয়ই বোকা বাবা পেজে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। প্রতিদিন রাত 10টায় এই প্রোগ্রামটা হয় এবং 10টা থেকে 11টা 12টা পর্যন্ত এই আলোচনাটা হয়। আমরা কথা বলি পারিবারিক সম্পর্ক উন্নয়ন নিয়ে। আমরা কথা বলি কি করে পরিবারগুলো সুন্দর হতে পারে, বাবা মার সাথে সন্তানের সম্পর্কগুলো সুন্দর হতে পারে, সন্তান যেন আমাদের চোখের মনি হতে পারে, আমাদের চক্ষু শীতলকারী হতে পারে। থ্যাংক ইউ ইমতাজ আলী ভাই, থ্যাংক ইউ সবাইকে। আগামীকাল রাত 10টায় আমাদের এই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে বোকা গ্রুপের মাই ফাদার মাই হিরো শিরোনামের আড্ডায় আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল রাত 10টা সকলকে আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি